আছে এখানে 4টা মেথড আছে, 4টার এক্সামিনার 2টা বা 3টা মেথড ডিসকাস করতে বলতে পারে। এসেও আসতে পারে, প্রবলেম কোশ্চেনও আসতে পারে। 4টা মেথড আমাদের স্লাইডে দেওয়া আছে। আমরা ব্রিফলি বলতে গেলে সেটা হচ্ছে অ্যাক্টিং অন জয়েন্ট টেনেন্টস ওন শেয়ার। সে যদি ডিউরিং লাইফ টাইম তার শেয়ারটা নিয়ে ডিল করে কোনো একটা মেথডে, তাহলে তার অংশটা টেনেন্সি ইন কমন হয়ে যাবে। তারপরে সে যদি অন্যান্য জয়েন্ট টেনেন্টের সাথে এগ্রিমেন্ট করে, তাহলে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে যাবে। যদি আমরা দেখি যে জয়েন্ট টেনেন্টসদের মিউচুয়াল কন্ডাক্টটা এরকম ছিল যে হুইচ শোজ যে তারা চাচ্ছে না জয়েন্ট টেনেন্টস থাকার জন্য, তাহলেও এখানে সেভারেন্স হয়ে যাবে। আর একটা জয়েন্ট টেনেন্টস যদি আরেকটা জয়েন্ট টেনেন্টকে মেরে ফেলে, মানে হচ্ছে যে যদি সে হোমিসাইড করে, তাহলেও জয়েন্ট টেনেন্সিটা সেভার হয়ে যাবে। জয়েন্ট টেনেন্সি সেভার হওয়ার জন্য সেভারেল মেথডস এখানের মধ্যে আছে। তো এই মেথডসগুলাই আমাদের এই হ্যান্ডআউটে ডিসকাস করা আছে। তাহলে দিস ইজ হোয়ার দ্য জয়েন্ট টেনেন্টস অ্যাক্টস ইউনিল্যাটারালি। হ্যাঁ, মানে অনেকগুলো মেথডের মধ্যে আমরা দেখতে, 4টা মেথড তো আমরা দেখলাম, এই 4টা মেথডের মধ্যে আমরা সবগুলো মেথড এখন আলাদা আলাদা করে দেখবো আর কি। যে উইলিয়ামস এনহ্যান্সমেন্ট কেসে যে মেথডসগুলা, যে মেথড 1 ছিল হচ্ছে কোনটা, অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার। তারপর আরেকটা মেথড হচ্ছে মিউচুয়াল এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে মিউচুয়াল কন্ডাক্ট, আর লাস্টেরটা হচ্ছে হোমিসাইড। এই 5টা মেথড দেখলে আমাদের মোটামুটিভাবে একটা অ্যান্সারের 60% আমাদের হয়ে যাবে। আর বাকি যে 40% যেটা থাকে সেটা হলো গিয়ে তোমার যদি ডিসপিউট হয় হচ্ছে রিগার্ডিং সেল, এটা কিভাবে সলভ করা হবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ ব্যাপার। আমরা যদি নর্মালি ইজি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আমরা বোঝানোর চেষ্টা করি, যে এই যে উইলিয়াম এনহ্যান্সমেন্ট কেসে যে মেথডস গুলো বলা আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার। তাহলে এটা বলতে বোঝাচ্ছে এ বি সি লিগ্যাল টাইটেলটাও তারা হোল্ড করতেছে অ্যাজ জয়েন্ট টেনেন্সি, ইকুইটেবল টাইটেলটাও তারা হোল্ড করতেছে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। এখন যদি এরকম হয় যে এ যদি তার শেয়ারটা নিয়ে এমনভাবে ডিল করে, তাহলে বা এই যদি তার শেয়ারটা নিয়ে অপারেট করে এমনভাবে, তাহলে জয়েন্ট টেনেন্সিটা আলাদা হয়ে যাবে। এবং এখানে সে 4ভাবে তার নিজের শেয়ারটা নিয়ে সে ডিল করতে পারে। 4টা মেথডে সে ডিল করতে পারে। 4টা করা লাগবে না, যে কোনো একটা করলেই হবে। তাহলে 4টার মধ্যে প্রথম সে যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে যে এ যদি তার এই শেয়ারটা কারো কাছে সেল করে দেয়, ঠিক আছে, সেলিং হিজ শেয়ার, সেলিং হিজ শেয়ার। প্রশ্ন হচ্ছে যে জয়েন্ট টেনেন্স হলে তো কোনো শেয়ারই থাকে না, তাহলে বিক্রি করবে কিভাবে? কারণ যখন সে বিক্রি করবে বা বিক্রি করার এগ্রিমেন্ট ফাইনালাইজ হয়ে যাবে, সবকিছুর তোমার সাইন হয়ে গেছে, ওই মোমেন্টে তো তার পার্টটা সেভার হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আর জয়েন্ট টেনেন্সি সেভার হলে আমরা দেখছি যে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার কন্ট্রিবিউশন। তাহলে 3জন হলে সে 1/3 পেয়ে যাবে, এই জন্য সে বিক্রি করতে পারবে। কিন্তু ডিউরিং লাইফ টাইম তাকে বিক্রি করতে হবে। আমরা জানি যে জয়েন্ট টেনেন্সি উইলের মাধ্যমে বা মৃত্যুর পরে আমার সেভার করার কোনো উপায় নেই। তাহলে একটা মেথড গেল হচ্ছে সেলিং হিজ শেয়ার। আরেকটা মেথড হলো যে সে সেল করলো না, বা সে এটা কাউকে ডিউরিং লাইফ টাইম গিফট হিসেবে দিল না, কিন্তু সে যেটা করলো সেটা হচ্ছে তার অংশটা সে লিজ দিল, তার অংশটা সে মর্গেজ দিল। এটাও তো সে করতে পারে, লিজ অথবা মর্গেজ দেওয়াটা।
তারপরে যেটা সে করতে পারে যে একটা পার্সন যদি তার শেয়ারটা সেল করে ফেলে, একটা পার্সন যদি তার শেয়ারটা লিজ অথবা মর্গেজ দেয়, জয়েন্ট টেনেন্সিটা আলাদা হয়ে যাবে। আরেকটা মেথড যেটা হতে পারে যে সে সেলও করলো না অথবা লিজও দিল না, সে হয়ে গেল হচ্ছে গিয়ে ব্যাংকরাপ্ট, একটা লোক দেউলিয়া হয়ে গেল। যখন একটা পার্সন ব্যাংকরাপ্ট হবে, দেউলিয়া হয়ে যাবে, তার কোনো টাকা পয়সা নাই তোমার পে করার মতো, তাহলে তার অংশটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা পার্সন ব্যাংকরাপ্ট মানে হচ্ছে যে কোর্ট বলে দিবে যে ওই লোক যত প্রপার্টির জয়েন্ট টেনেন্স সেগুলা সেপারেট হয়ে টেনেন্স ইন কমন হয়ে গেছে, এবং কোর্ট থেকে লোক পাঠিয়ে দিবে, এবং কোর্ট থেকে লোক পাঠিয়ে ওই অংশটা সেল করে ক্রেডিটরদেরকে টাকা দিয়ে দিবে। আর আরেকটা হতে পারে যে জয়েন্ট টেনেন্সি সেভার হওয়ার আরেকটা মেথড হতে পারে হচ্ছে যে তোমার সে সেলও করে নাই, ধরো লিজও দেয় নাই বা ব্যাংকরাপ্টও হয় নাই, বাট এ জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাচ্ছে। এ যেটা করলো মানে মামলা করলো হচ্ছে গিয়ে বাকি দুইজনের এগেনস্টে, স্টার্টেড লিটিগেশন। হ্যাঁ, স্টার্টেড লিটিগেশন এগেনস্ট আদার্স টু সেভার জয়েন্ট টেনেন্সি। আমি মামলা করা মানে তো হচ্ছে যে আমি জয়েন্ট টেনেন্সিটা আমি আলাদা করতে চাচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেছে জিনিসটা? তাহলে এই চারভাবে একজন পার্সন তার নিজের শেয়ারের উপরে অ্যাক্টিং করতে পারে, পারফরমেন্স করতে পারে, স্টেপস নিতে পারে। আর যখনই সে নিবে সে টেনেন্সি ইন কমন হয়ে যাবে। এখন দুজন থাকলে হাফ হাফ পাবে, তিনজন থাকলে 1/3 করে পাবে, চারজন থাকলে 1/4 করে পাবে, হ্যাঁ, পাঁচজন থাকলে 1/5 করে পাবে। তাহলে আমাদের পার্লামেন্টও সুযোগ সুযোগ দিচ্ছে যে তুমি যদি জয়েন্ট টেনেন্টস হয়ে থাকো, তুমি কিন্তু ডিউরিং ইওর লাইফ টাইম নোটিশের মাধ্যমে জয়েন্ট টেনেন্সি সেভার করতে পারো। আবার জাজেসরাও সুযোগ দিয়ে দিচ্ছে। তার মানে এরকম না যে আইন বাধ্য করবে হচ্ছে গিয়ে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করার জন্য। আইনের কথা হচ্ছে তুমি চাইলে তোমার মৃত্যুর পর তোমার শেয়ারটা অটোমেটিক্যালি ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অপারেশনের মাধ্যমে আরেকজনের কাছে চলে যাবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্টপ ইট, তোমার জন্য অপশন আছে। ঠিক না জিনিসটা? যে তুমি চাইলে এটাকে স্টপ করে রাখতে পারতেছ। ক্লিয়ার? তাহলে বুঝতে তো কোনো সমস্যা নেই। আর মিউচুয়াল এগ্রিমেন্ট মানে হচ্ছে ধরো এক্স ওয়াই এবং জেড, তারা তিনজন মিলে একটা ল্যান্ড পারচেস করেছিল, লতেও তারা ছিল জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও তারা ছিল জয়েন্ট টেনেন্টস। এখন এক্স দেশের বাইরে চলে যাবে, সে পার্মানেন্টলি চিন্তা করলো সাউথ আফ্রিকা চলে যাবে। এখন এক্স ওয়াই এবং জেড এর সাথে বসলো, বসে ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার শেয়ারটা বিক্রি করে ফেলো, অথবা তোমার শেয়ারটা ওয়াই কিনবে বা আমরা দুজন মিলে কিনবো। তারা মিউচুয়ালি এগ্রি করে ফেললো। মানে টাকা দিতে হবে নট নেসেসারি, রিটেন হতে হবে নট নেসেসারি, যেই পয়েন্টে তারা একটা এগ্রিমেন্টে পৌঁছে যাবে যে এইখান থেকে ব্যাক অর্ডার করবে না, এটা একটা মেয়ার সোশ্যাল এগ্রিমেন্ট না, এটা একটা লিগ্যাল এনফোর্সিয়েবল একটা এগ্রিমেন্টের মধ্যে হয়ে গেছে, সেই মুহূর্তে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে যাবে। রিটেন হওয়ার দরকার নেই, এগ্রিমেন্ট ক্যান বি ওরাল, বাট তারা এগ্রিমেন্টে রিচ করছে যে বিক্রি করবে বা এক্স তোমার সেভার করবে, এবং এই এগ্রিমেন্টে দুইজন তোমার আরো যারা ছিল তারা সম্মতি দিয়েছিল। তারাও যদি বলে যে আমরা মিটিং করব, করে নাই, মিউচুয়াল এগ্রিমেন্ট হবে না। মিটিং করছে, ডিসিশন হয় নাই, হবে না। ঠিক আছে, মিটিং করছে, দাম টাম নিয়ে প্রবলেম হচ্ছে, হবে না। কিন্তু মিটিং করছে যে এক্স জয়েন্ট টেনেন্সি সেভার করবে, ওয়াই এবং জেড এগ্রিড, প্রাইস ফিক্সড হয়নি, তাও সেভার হয়ে যাবে। আর মিউচুয়াল কন্ডাক্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো পি কিউ আর এবং এস চারজন মিলে ল্যান্ডটা পারচেজ করলো অ্যাজ জয়েন্ট টেনেন্টস, চারজন ভাই বোন। কিন্তু কেনার পর থেকে 2016-এ তারা ল্যান্ডটা পারচেজ করলো, কিন্তু তাদের বিহেভিয়ারটা এরকম ছিল যে পি এর পার্টে কিউ আসে না, কিউর পার্টে পি যায় না, মানে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না।
তার মানে ল্যান্ডের যে 4টা ফ্লোর এক একজন এক একভাবে ইউজ করে। তার মানে তাদের কন্ডাক্টটা প্রুফ করে যে তারা হয়তো চাচ্ছে না যে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপটা অ্যাপ্লাই করুক। হয়তো পি চাচ্ছে তার ডেথের পরে তার শেয়ারটা চলে যাবে টু হিজ সাকসেসর, কিউ আর এস সিমিলার জিনিসটাই চাচ্ছে। তাহলে এখানে যদিও কোনো পার্সন তার শেয়ারের উপরে অ্যাক্ট করে নাই, তাদের মধ্যে মিউচুয়াল এগ্রিমেন্ট ছিল না যে তারা জয়েন্ট টেনেন্সিটা ব্রেক করে টেনেন্সি ইন কমন করবে, কিন্তু তাদের কন্ডাক্টটা এরকম ছিল যে এটা বোঝা যাচ্ছে যে না, তারা জয়েন্ট টেনেন্স থাকতে চাচ্ছে না, তাদের ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করার কোনো ইচ্ছা নেই। আর ফাইনালি যেটা হচ্ছে হোমিসাইড, যদি এরকম হয় যে ডি এবং ই হচ্ছে গিয়ে লতেও জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস, লতে এবং ইকুইটিতে দুই জায়গায় তারা জয়েন্ট টেনেন্টস। এখন আমাদের এই ডি যেটা ভাবতেছে যে আমি যদি ই কে মেরে ফেলি তাহলে তো আমি তার শেয়ারটা পেয়ে যাব, এখানে তো ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে, কারণ ই এর মৃত্যুর পর তো আমিই পাবো। কিন্তু যেই মোমেন্টে ডি ই কে মেরে ফেলবে সেই মুহূর্তে জয়েন্ট টেনেন্সিটা সেভার হয়ে যাবে, তাহলে তারা আর ইকুইটিতে জয়েন্ট টেনেন্টস থাকবে না, ইকুইটিতে তারা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন। তার মানে ডি এর শেয়ারটা পাবে হচ্ছে ডি এর সাকসেসর, আর ই এর শেয়ারটা পাবে হচ্ছে ই এর সাকসেসর। তাহলে হোমিসাইডের মাধ্যমে, নিজের একটা আনলফুল কাজের মাধ্যমে কখনোই ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপের বেনিফিটটা পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ জয়েন্ট টেনেন্সির কোনো ধরেন তিনজন মিলে যে জায়গাটা কিনলো, ওইটা কি ধরুন ওখানে তারা কোনো বাসা বাড়ি কোনো কিছু বানাবে, বাট অ্যাডভান্স পজিশন কি হবে? হ্যাঁ, অ্যাডভার্স পজিশন হবে। অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে ওই জমির কতজন মালিক এটা ম্যাটার করে না, বুঝছো? একটা জমির যদি 10 জন মালিকও থাকে, অনেক সময় যেটা হয় যে বাংলাদেশে গ্রামের যে সম্পত্তিগুলা থাকে সেগুলোর ক্ষেত্রে হয়তো মানুষজন যাওয়া আসা করে না, কিন্তু ওই জমির মালিক হয়তো বাবা চাচারা থাকে, অনেকেই থাকে। ওই জমিতে যদি কেউ অ্যাডভার্সলি পজেস করে তার অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। হ্যাঁ, সবকিছুর জন্যই সেম, মানে তখন সবারটা বাদ দিয়ে 10 জনের মালিকানা বাদ দিয়ে অ্যাডভার্স পজেসর উইল বি দ্য ওনার অফ দ্য প্রপার্টি। এটা এখনো ইংলিশ ল, বাট ইংলিশ লতে যদি ল্যান্ডটা আনরেজিস্টার্ড হয় তাহলে 12 বছর থাকলেই চলবে, আর রেজিস্টার্ড ল্যান্ড হলে তাকে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর দেখতে হবে যে বাকি ওনারা রিপ্লাই দেয় কিনা, না দিলে 90 দিনের মধ্যে সে মালিক হয়ে যাবে। আর যদি রিপ্লাই দেয় তাও সে ওই জমিতেই অবস্থান করতে পারবে, যে আমি যাব না। এবং 2 বছর যদি সে আবার থেকে ফেলতে পারে আর তার বিরুদ্ধে যদি কোনো মামলা না হয় উইদিন 2 ইয়ার্স, সে মালিক হয়ে যাবে। এটা হচ্ছে ইংলিশ ল। আর বাংলাদেশি লতে লিমিটেশন অ্যাক্টে যেটা বলা আছে, অ্যাডভার্স পজিশন হবে 12 বছর থাকলেই চলবে। আর তোমার সরকারি সম্পত্তি হলে 60 বছর থাকতে হবে। তো ইংল্যান্ডেও সেম, সরকারি সম্পত্তি হলে 60 ইয়ার্স আর তোমার অ্যাডভার্স পজিশন লাগবে। সরকারি সম্পত্তি মানে তো এখন এটা তো মানে একটা পাবলিক প্রপার্টি না, এটার জন্য 12 ইয়ার্স হলে তো কম হয়ে যাচ্ছে। আর সরকার তো সবসময় তোমার সব ল্যান্ড ওনারশিপ ইন্সপেকশন করে না, রেল লাইনের পাশে ল্যান্ড থাকতে পারে, নদীর পাশে ল্যান্ড থাকতে পারে, অনেক ল্যান্ড সরকারের থাকতে পারে। ওনারলেস প্রপার্টিরও মালিকানা সরকারের কাছে চলে যায়, এটা তো আমরা দেখছিলাম ইংল্যান্ডেও এটা হয় যে কোনো কারো যদি ফ্রি হোল্ড স্টেট অথবা লিজ হোল্ড স্টেট, তো ফ্রি হোল্ড স্টেটের যদি তার কোনোই সাকসেসর নাই তাহলে তো এটা আবার ক্রাউনের কাছে ব্যাক করে চলে যাবে। কিন্তু বাংলাদেশে নতুন ভূমি আইন 2023 আসার পরে যেটা হয়েছে যে দলিল যার জমি তার একটা যে কনসেপ্ট আগের একজন ভূমিমন্ত্রী চালু করে গিয়েছিল, তো উনি তোমার এটার ক্ষেত্রে এখন একটা ইস্যু আসতেছে যে তাহলে যদি দলিল যার ভূমি তার যদি হয় তাহলে তার অ্যাডভার্স পজিশন হবে না, কারণ 12 বছর থাকলেই কি 25 বছর থাকলেই কি। হ্যাঁ, কিন্তু উনি তো লয়ার ছিল না, উনি তো ব্যবসায়ী ছিল এবং অনেক টাকা পয়সা দেশের বাইরে পাচারও করছে, এই জন্য তো ওনার মন্ত্রিত্বই চলে গেল। মানে বেশি ভূমির প্রতি লোভ হয়ে গেছিল বাংলাদেশ ইংল্যান্ড ভূমি ভূমি করতে করতে। এখন এটা তো আসলে হতে পারে না, কারণ ওনার যদি কনসেপ্ট এটা থাকে, এরকম যদি হয় যে একটা গ্রামে মানে 50 একর জমি আছে কিন্তু এরা সবাই চলে গেছে হচ্ছে গিয়ে যুদ্ধের সময় অন্য দেশে, এদের ফ্যামিলি মেম্বাররা ফ্রান্সে অথবা আমেরিকাতে চলে গেছে,
তাহলে এই জমি কি এরকমই থাকবে? এটা তো হতে পারে না। বাংলাদেশে তো পপুলেশন বাড়তেছে, ল্যান্ডের তো ক্রাইসিস, তো 5 একর জমি ফালায় রাখা তো অনর্থক এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে অ্যাডভার্স পজিশন পৃথিবীর সব জায়গায় থাকতেই হবে। তাহলে অ্যাডভার্স পজিশনটা বাংলাদেশে বাতিল হয়নি, এখনো অ্যাডভার্স পজিশন হবে। কিন্তু এটা মিনটা হচ্ছে যে দলিল যার জমি তার, এটা মিনিংটা হচ্ছে যে ওই 12 বছরের ভিতরে তোমাকে যদি কেউ উচ্ছেদ করে তখন তুমি বলতে পারবা যে দলিল যার জমি তার। আফটার 12 ইয়ার্স কিন্তু এটা আর হবে না। তাহলে ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য লিমিটেশন অ্যাক্ট 1980 বাংলাদেশের, যেটা তামাদি আইন 1980 অ্যান্ড ভূমি আইন 2023, তাহলে অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে কিন্তু প্রিভেল করবে লিমিটেশন অ্যাক্ট। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে বিফোর 12 ইয়ার্স তুমি এটা বলতে পারো না। এটা তো মামলা হবে, হয়তো কিছুগুলো চলমান আছে। আর ল্যান্ডের মামলা তো তুমি ডিরেক্ট হাইকোর্টে আসতে পারবা না, তুমি লোয়ার কোর্টে শুরু করবা। হয়তো অনেকগুলো মামলা লোয়ার কোর্টে স্টার্ট হয়েছে, আস্তে 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 5-7 বছরের মধ্যে একটা প্রেসিডেন্ট আসবে। বাট ইট উইল বি দ্য ইন্টারপ্রিটেশন, যেটা আমরা বলতে পারি এখানে। আর আদারওয়াইজ তুমি অ্যাডভার্স পজিশনের তো সব যে ডিসঅ্যাডভান্টেজ তা তো না, অ্যাডভার্স পজিশনের অনেক অ্যাডভান্টেজও আছে। কারণ এরকম হয়ই, মানে বিশেষ করে আমাদের দেশে হচ্ছে কি যে অনেকেই কানাডাতে পড়াশোনার জন্য চলে যাচ্ছে, যারা আইটি সেক্টর তারা আসবে না, মেডিকেল সায়েন্সে আর বাংলাদেশে নাই, পিএইচডি করার পর বাংলাদেশে ক্লারিক্যাল জব করা লাগে, তো আসবে না। তো ওখানে তো অনেক হাই স্যালারি। আবার যেসব সাবজেক্টে পড়াশোনা করে, যে তোমার মাইক্রোচিপস, সেমিকন্ডাক্টর, এটা বাংলাদেশের অ্যাপ্লিকেশন কোথায়? তাহলে যারা অনার্স, মাস্টার্স, পিএইচডি করতেছে অন মাইক্রোচিপস, সে হয় তাইওয়ান, না হলে আমেরিকা, না হলে অন্য দেশে সে চাকরি করবে, মিলিয়ন ডলারও সে স্যালারি পেতে পারে। তো ওই জেনারেশনটা তো চলে যাবে। তো তার যে পঞ্চগড়ের জমি ছিল ওটা তো আর তার কাছে ভ্যালুলেস। তার যে মাগুরায় জমি ছিল এটা তো তার জন্য কোনো টাকাই না তখন। ব্যাপারটা বোঝা গেছে? তো সেই ক্ষেত্রে ওই ল্যান্ডগুলার কি হবে? আমাদের জন্য তো এই ল্যান্ড দরকার, বাংলাদেশের জন্য। আসে না আর কি, মনে করে যে এই 5 লাখ টাকার জমি বিক্রি করার জন্য আমি ফ্লাইটে আসবো, 3 লাখ টাকা আমার চলে যাবে, ঠিক না জিনিসটা? তো ওটা অনেকে করে না। আমরা নিজেরা এরকম ক্লায়েন্ট হ্যান্ডেল করে দেখছি, তো আসেই না, মানে ক্লায়েন্টের কোনো দরকারই নাই। 4-5টা ল্যান্ড, ওয়ান অফ দ্য পিপল, ওনার প্রপার্টি ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না, বিকজ প্রপার্টির ওনার 2 পিপল, এর মধ্যে একজন বিদেশে থাকে, ওনার প্রপার্টি দরকারই নেই, উনি আসবেই না, বিয়েও করে ফেলছে বিদেশি। তাহলে এই ল্যান্ডের কি হবে এখন? এবং একটা ল্যান্ড না, অনেকগুলা ল্যান্ড ওই যে ফ্যামিলি ইয়ের থ্রুতে পেয়েছে। এইগুলোতে অ্যাডভার্স পজিশন হতে হবে, দেশের স্বার্থে হতে হবে, বাংলাদেশের স্বার্থে এগুলো অ্যাডভার্স পজিশন হতে হবে, ঠিক না জিনিসটা? তো এখন আমরা দেখলাম যে মেথডস গুলা কি কি। তাহলে মেথডস গুলো যদি আমরা বুঝে ফেলি, এখন শুধু আমাদের লটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম মেথডটা আমরা দেখি, অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার। মুখস্থ করা লাগবে না, বুঝে ফেললেই হবে। দ্য জয়েন্ট টেন্যান্টস অ্যাক্টস ইউনিল্যাটারালি টু সেভার হিজ বেনিফিশিয়াল ইন্টারেস্ট। সে তার শেয়ারটা নিয়ে এই 4টার যে কোনো একটা ভাবে যদি সে অপারেশন করে, তাহলে এই জয়েন্ট টেনেন্সিটা আলাদা হয়ে যাবে। প্রথমটা হচ্ছে টোটাল সেপারেশন বা ডিভিশন। এটা হতে পারে সে যদি তার শেয়ারটা কারো কাছে বিক্রি করে দেয়, অথবা সে যদি তার শেয়ারটা কারো কাছে গিফট দিয়ে দেয়, তাহলে সে তো আর জয়েন্ট টেনেন্টস থাকবে না। তাহলে এ বি সি যদি লতে এবং ইকুইটিতে জয়েন্ট টেনেন্টস হয়, আর বি যদি তার শেয়ারটা এর কাছে বিক্রি করে দেয়, এবং অথবা তাকে যদি কি হিসেবে দিয়ে দেয়, তাহলে জয়েন্ট টেনেন্সিটা আলাদা হয়ে যাবে। পার্শিয়াল সেপারেশন বাই লিনিয়েশন, যদি সে তার শেয়ারটা তাকে লিজ হিসেবে দেয়, অথবা কাউকে ব্যাংকের কাছে মর্গেজ রাখে, তাহলে এটা তোমার জয়েন্ট টেনেন্সিটা সেভার হয়ে যাবে। মর্গেজ একটা প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, কিন্তু এটা আমাদের সিলেবাসেও আছে, কোশ্চেনও আসে। এটা দেখি যদি আমাদের পসিবল হয় আমরা ক্লাসে কভার করে ফেলবো। না, মর্গেজ পড়াইনি। ফ্রি হোল্ড আর ইজমেন্ট করতে গিয়ে তো তোমার সবার অবস্থা টাইট। আর ফ্রি হোল্ড ইজমেন্ট করানোর পরেও অনেকে করেই নেই এগুলো। ওই এক্সপ্রেস, ইমপ্লাইড, প্রোপ্রাইটারি স্টপল, লিজ লাইসেন্স,
আর এই চারটা সবাই করছে, এই চারটা কেউ মিস দেয় নাই। আর আরেকটা জানি কি করলো সবাই, আর ফ্রি হোল্ডার ইজমেন্টের মধ্যে যে কোনো একটা করছে আর বাকিগুলা করে ফেলছে এসছে। অনেক স্টুডেন্ট আছে যে ফ্রি হোল্ডও করে নাই, ইজমেন্টও করে নাই, আবার কেউ কেউ যে কোনো একটা করছে। তো আসলে ওই সাবজেক্ট মনে রাখা যায় না, এটা ঠিক। ওপেন বুক হইলেও না মানে ওপেন বুক হলেও বেশি সাবজেক্টে তুমি মনে রাখতে পারবা না। স্যার আপনার একটা স্টুডেন্ট ইজমেন্টের কোশ্চেনে দেখে অ্যাডভান্স সলিউশন লিখে দিয়েছে। আল্লাহ, কার কথা বলতেছো আমি জানি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, না অসুবিধা নাই। না এটা অনেক সময় মিস্টেক হতেই পারে পরীক্ষার সময়, অনেক সময় টেনশন কাজ করে, আবার অনেক সময় ভুল বক্সে অ্যান্সার চলে যেতে পারে, অনেক সময় অনেক ধরনের ইস্যু অ্যারাইজ করতে পারে। কিন্তু মর্গেজটা যদি সময় থাকে আমরা জাস্ট পড়ে রাখবো, কিন্তু তাহলে আমি দেখছি স্যার সবাই চোখের পানি দিতে এটা টাকা পড়া মর্গেজের জন্য না, ল্যান্ডলর্ডের জন্য। দুটার জন্যই মর্গেজের জন্য স্যার পাগল হয়ে গেছে। তাহলে তুমি মে 2025 এর স্টুডেন্টরা তাহলে কি করবে? ওদের তো পার্ট এ কেস নোট, পার্ট বি হচ্ছে পিকিউ। একটা জিনিস তো কমন পেয়ে যাবে, কেস নোট আর পিকিউর ক্ষেত্রে দুইটা অ্যান্সার করতেই হবে, আর এসে একটা অ্যান্সার করতে হবে পার্ট সি। পাচন নাই তাও আবার 3.5 ঘন্টায় আনসিন, তাদের কি অবস্থা হবে? আল্লাহ, আমার মনে হয় প্রপার্টি ল পরীক্ষা তারা একটাই দিবে। এমন হতে পারে যে সেকেন্ড ইয়ারে 3টা দিয়ে না। স্যার আপনি বলেন স্যার, মানে টাইম তো কম হয়েছে, ডেফিনেটলি কন্টেন্ট আর কম লিখতে হবে আগে বলতে। এক্স্যাক্টলি, এবং এক্সামিনারও বুঝবে টু দা পয়েন্টে লিখতে। মানে এত বড় করে সাইটেশন মিলাতে হবে না। আমি যেমন আগে লিখতাম স্যার, ধরেন যে একটা কনসেপ্ট বুঝে যেতাম, পরীক্ষা হলে বারবার লিখে দিতাম। ওইটাই তোমার সুবিধা হবে তোমার জন্য। এক্স্যাক্টলি, এটা কিন্তু কেউ বুঝতেছ না স্যার, এটাই কিন্তু সুবিধা। এটাই সুবিধা। ক্লোজ বুকে ওপেন বুকে হয় কি অনেক বড় করে আর বারবার দেখা লাগে কি লেখা আছে না আছে, আবার একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে যে এত বড় অ্যানসারটা নিয়ে গেলাম দেখে তো আসতে পারলাম না। এক্স্যাক্টলি, এই স্যার ভালো আছে। শাবাশ স্যার। তো এই জিনিসগুলো কমে যাবে আর কি। টাইমটা বেশি কমে। হ্যাঁ 52 মিনিটস করে পাওয়া যাবে এখন। আরে কম দেখবি, আগে মতো 25 মিনিট মতো 15 লেখা লাগে। আচ্ছা, তাহলে এখন যদি কোনার যদি মামলা করে ফেলে, ডি এফ এর মধ্যে যদি ধরো যে এফ যদি দুজনের বিরুদ্ধে মামলা করে ফেলে, তাহলে তো জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে যাবে, কারণ তুমি মামলা করছো মানে যে তুমি চাও না যে জয়েন্ট টেনেন্সি আর থাকার জন্য। আর ইনভলেন্টারি সেপারেশন বা ডিভিশন বলতে বোঝায় হচ্ছে যে একটা লোক যদি মানে দেউলিয়া হয়ে যায় তখন জয়েন্ট টেনেন্সিটা সেভার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মেথডস গুলা বা মেকানিজমস গুলা। তাহলে এখন তোমার লটা তোমার এখানে লেখা আছে, এখানে আর আমরা এক্সপ্লেন করলাম না। টোটাল সেপারেশন দুই ভাবে হতে পারে। কিভাবে হতে পারে? সেলিং আর গিফট। এ বি সি এর মধ্যে কেউ যদি এ যদি তার শেয়ারটা বিক্রি করে দেয় অথবা গিফট হিসেবে দেয় তাহলে সেপারেশন। পার্শিয়াল মানে হচ্ছে যে কোনো একজন যদি তার শেয়ারটা মর্গেজ দেয় অথবা লিজ দেয়, প্রায়ই আসে পরীক্ষার সময়। তাহলে ভিএপি হচ্ছে লতেও জয়েন্ট টেনেন্স, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্স। এখন এ তার শেয়ারটা জি এর কাছে সেল করলো বা এক্সামিনার বলতে পারে যে গিফট হিসেবে দিল, তাহলে তুমি বলবা যে লতে কোনো চেঞ্জ হবে না, ভিএপি জয়েন্ট টেনেন্সি থাকবে। ইকুইটিতে শুধু যেটা হবে, যেহেতু জি সেল করে দিয়েছে তার শেয়ারটা, তাহলে জি হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন, ভিআরপি জয়েন্ট টেনেন্সি হিসেবেই থাকবে। ব্যাপারটা কি বোঝানো গেল জিনিসটা? ভিআরপি কিন্তু জয়েন্ট টেনেন্সি হিসেবেই থাকবে, শুধু জি হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন। আর এরকমও হতে পারে অনেক সময় পরীক্ষায় দিতে পারে যে ভিএপি হচ্ছে লতেও জয়েন্ট টেনেন্স, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্স। এখন যেটা করছে সেটা হচ্ছে যে এ যেটা করলো, এ তার অংশটা ভি এর কাছে বিক্রি করে দিয়েছে, তাহলে এখানে এ তার অংশটা বিক্রি করে দিছে হচ্ছে ভি এর কাছে। তাহলে যেটা হবে যে এ যেহেতু বিক্রি করে দিছে, এ তো আউট অফ দ্য সিন, এর শেয়ারটা কিনছে হচ্ছে ভি, তাহলে ভি হবে টেনেন্সি ইন কমন 1/3 এর জন্য। আর 2/3 যেটা, এটা তো ভিআরপি এখনো হোল্ড করবে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্স। তাহলে 2/3 এর জন্য যদি ভি মারা যায় পি পাবে, পি মারা গেলে ভি পাবে, কিন্তু ভি যে অংশটা এর কাছ থেকে কিনেছিল ওইটা হবে টেনেন্সি ইন কমন, ওইটার জন্য হবে টেনেন্সি। তার শেয়ারের জন্য সে জয়েন্ট টেনেন্সি থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা পরীক্ষায় আসে।
এটা পরীক্ষায় আসে। সেল করে দেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য রাইট এন্ড গিবন্স কেসে বলতেছে হচ্ছে যে এই যে ভি, সে কিন্তু একই সময়ে হচ্ছে পি এর ক্ষেত্রে জয়েন্ট টেনেন্টস, আর এর কাছ থেকে যে শেয়ারটা কিনছে এটার জন্য সে টেনেন্সি ইনকাম। স্যার পরীক্ষায় এক্সপ্রেশনটা আমরা লিখবো এই সিচুয়েশন এইভাবেই লিখবা যে হোয়েন তোমার এ সোল্ড হিজ শেয়ার টু ভি, এ's joint tenancy will be severed and the 1/3 of the share will be held by V as tenancy in common. However, the other 2/3 will be held by V and P as joint tenants. ক্লিয়ার না জিনিসটা? তাহলে লুসি এন্ড জেমি বাই এ হাউস টুগেদার, তাহলে লিগ্যাল টাইটেলটা লুসি এন্ড জেমি হোল্ড করবে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস, ইকুইটেবল টাইটেলটাও লুসি এন্ড জেমি হোল্ড করবে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। লুসি পেইজ 1/3, জেমি পেইজ 2/3, সমস্যা নাই। টিয়ার 1 ফর্মে বলতেছে আমরা জয়েন্ট টেনেন্টস, ওই যে আমাদের এটা থেকে আমরা বুঝতে পারলাম যে তারা জয়েন্ট টেনেন্টস। আর যদি এই লাইনটা না দেওয়া থাকতো তাহলে আমাদের কাছে মনে হইতো যে ইকুইটি বলবে যে তারা হবে টেনেন্টস ইন কমন, কারণ আনইকুয়াল কন্ট্রিবিউশন ছিল। জেমি সেলস হিজ শেয়ার টু পল, জেমি তার অংশটা পলের কাছে বিক্রি করে দিয়েছে, তাহলে জেমি তার অংশটা পলের কাছে বিক্রি করছে। হু ওনস দ্য হাউস এন্ড ইন হোয়াট পোরশনস, সেভার হয়ে যাবে, টেনেন্সি কমন হয়ে যাবে। তাহলে টেনেন্সি ইন কমন হয়ে যাবে। আর একা তো আর জয়েন্ট টেনেন্সি থাকা যায় না, তাহলে এলও হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন, আর এটা হবে হচ্ছে 50-50, মানে পি এর হবে হাফ আর হচ্ছে এল এর হবে হাফ। ইনভলান্টারি সেপারেশন অর ডিভিশন, এটা হচ্ছে যে কেউ যদি ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে যাবে। এ আর বি যদি লতে এবং ইকুইটিতে জয়েন্ট টেনেন্টস হয়, বি যদি ব্যাংক্রাফট হয়ে যায়, দেউলিয়া হয়ে গেলে সাথে সাথে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে টেনেন্সি ইন কমন হয়ে যাবে। আর যদি তিনজন থাকে এ বি সি ডি এরকম, বা তারা কিন্তু জয়েন্ট টেনেন্সি থাকবে, যে ব্যাংক্রাফট হবে শুধু তার শেয়ারটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে, তার অংশটা শুধু তার ক্রেডিটারের কাছে চলে যাবে। আর মামলা যদি করে কেউ, ঠিক আছে, যে কেউ যদি জয়েন্ট টেনেন্সিটা ভাগ করার জন্য মামলা করে ফেলে, কোর্ট প্রসিডিং যদি শুরু করে ফেলে, তাহলে তো জয়েন্ট টেনেন্সি উইল বি সেভার্ড। তাহলে আমাদের যে মামলা করছে তারই তো সেভার হবে, রাইট? হ্যাঁ, যে মামলা করছে তারটা সেভার হয়ে যাবে। এখানে যদি তিনজন থাকে, যে দুজনের বিরুদ্ধে মামলা করছে, তাহলে ওরটা সেভার হয়ে যাবে, ওই দুজন আবার জয়েন্ট টেনেন্স হিসেবে থেকে যাবে। তাহলে ভিএপি হচ্ছে জয়েন্ট টেনেন্টস, এর মধ্যে আমাদের এ ব্যাংক্রাফট হয়ে গেছে, তাহলে যে ব্যাংক্রাফট হয়েছে সে হচ্ছে হ্যাঁ সেভার হয়ে যাবে। তারটা সেভার হয়ে যাবে, তাহলে তার শেয়ারটা, এর শেয়ারটা চলে যাবে হচ্ছে টু ট্রাস্টি ইন ব্যাংক্রাফটসি। ট্রাস্টি ইন ব্যাংক্রাফটসি হচ্ছে কোর্ট একটা লোককে অ্যাপয়েন্টমেন্ট দেয় তার প্রপার্টি দেখাশোনা করার জন্য, যেহেতু সে দেউলিয়া এখন, তার শেয়ারটার জন্য এই ট্রাস্ট ইন ব্যাংক্রাফটসির কাছে চলে ওগুলোকে যাবে। ক্রিয়েটরকে পে করা হবে। হ্যাঁ, ওদের কাজ হচ্ছে ওই যে তোমার পাওনাদারদের টাকা পরিশোধ করে দেওয়া, তাও যদি না হয় তো কি করবে? তখন তো আর টাকা পাওয়া যাবে না। দেহ বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, আসলে মানে একটা পার্সন যদি এরকম হয় যে তোমার দেউলিয়া হয়ে যায়, তাহলে আর না দেওয়া গেলে তো ব্যাড লাক। আর কি হ্যাঁ, খেলে ফেলা দিতে হবে। তার মানে এখন যদি এরকম হয় যে রোড অ্যাক্সিডেন্টে তুমি আরেকজনের গাড়ি ডেস্ট্রয় করছো, ওই লোকের ইনজুরি হয়েছে, তাহলে সে ক্ষতিপূরণ পাবে। এখন মারাই গেছে, তাহলে তুমি আর লস দিবা কি? ফ্যামিলি মেম্বারকে তো টাকা ছাড়া দেওয়ার কোনো উপায় নেই, ওইটা আর কি। সামটাইমস তো এরকম হতে পারে। তাহলে আর মামলা করলে তো কমেন্সমেন্ট অফ লিটিগেশন তো আমরা দেখে ফেললাম, যে লিটিগেশন করবে শুধু সে আলাদা হয়ে যাবে, আর যদি দুইজন থাকে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে, তাহলে তো দুইজনই টেনেন্সি ইন কমন হয়ে যাবে। মিউচুয়াল এগ্রিমেন্ট, ঠিক আছে, এখানে 4-5টা প্রিন্সিপাল আছে এবং এটা এক্সামিনার একটু কনফিউজিং ভাবে পরীক্ষার সময় দিতে পারে। এটা এই জন্য কনফিউজিং ভাবে দেয়, সেটা হচ্ছে যে এক্সামিনার জন্য একটা ইয়ে থাকলে ভালো হইতো, যে মিউচুয়াল এগ্রিমেন্টের ক্ষেত্রে যেটা বলে যে পি কিউ আর এবং এস চারজন মিলে একটা ল্যান্ড পারচেজ করলো, লতেও তারা জয়েন্ট টেনেন্টস, আবার ইকুইটেবল টাইটেলটাও তারা হোল্ড করতেছে হচ্ছে এজ জয়েন্ট টেনেন্টস। এখন মিউচুয়াল বলতে যেটা বোঝায়
মিউচুয়াল মানে তো সবার প্রেজেন্ট থাকতে হবে ইন দ্য মিটিং, পিরও থাকতে হবে, কিউরও থাকতে হবে, আর এরও থাকতে হবে, এস এরও থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। যদি 3 জন হয় 3 জনের প্রেজেন্ট থাকতে হবে, 2 জন হয় 2 জনের প্রেজেন্ট থাকতে হবে, 4 জন হয় 4 জনের প্রেজেন্ট থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। তাহলে তো এটা মিউচুয়াল হবে না, ঠিক আছে? না, এটা মিউচুয়াল হবে না, 4 জনেরই প্রেজেন্ট। তাহলে পরীক্ষার সময় আমরা যদি দেখি যে এগ্রিমেন্ট যখন হয় বা কথাবার্তা হয়, যে কোনো একজন যদি অ্যাবসেন্ট থাকে, তখন আমরা বলবো মিউচুয়াল এগ্রিমেন্ট হবে না। সেকেন্ড কন্ডিশন, সবার যেহেতু প্রেজেন্ট থাকতে হবে, তারপরে তাদের মধ্যে প্রথমে একটা ডিসকাশন হবে। ডিসকাশনের মধ্যে আমাদের পি বলবে যে আমি জয়েন্ট টেনেন্সিটা সেভার করতে চাই, এবং এটাতে তারা কি এগ্রি করলো কিনা। তার মানে ডিসকাশনে যেটা হবে যে একজনের কাছ থেকে তো জয়েন্ট টেনেন্সি ভাঙার একটা প্রপোজাল থাকবে, এবং এই প্রপোজালটা আবার অন্যদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে প্রপোজাল পর্যন্ত ছিল, কিন্তু এই প্রপোজালটা বাকিরা অ্যাকসেপ্ট করেনি, তাহলে তুমি বলবা জয়েন্ট টেনেন্সি সেভার হয়নি। পিয়ের কাছ থেকে যে প্রপোজালটা আসছিল, বাকিরা তো আর এগ্রি করে নাই, তাহলে তারা জয়েন্ট টেনেন্সি আছে, তাদের মধ্যে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে। এবং তারপরে আবার এক্সামিনার তোমাকে দিবে যে এই যে পি যে প্রপোজালটা দিয়েছিল, যার প্রপোজাল সবাই অ্যাকসেপ্ট করে নাই, পি এখন মারা গেছে, তার শেয়ারটার কি হবে? তুমি বলবো ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে। আর মিউচুয়াল এগ্রিমেন্টের ক্ষেত্রে তো আমাদের ধাপ আছে অনেকগুলো। স্যার কোশ্চেনটা ছিল কি স্যার, যদি ধরেন এখানে এগ্রিমেন্টের সময় একজন হ্যাঁ। এস হচ্ছে ইন্টারেস্ট ফিল করছে, হুম। সে হচ্ছে ইউনিল্যাটারালি তার থেকে কিনতে যাচ্ছে সেটা, তাহলে কি ওটা কি মিউচুয়াল এগ্রিমেন্ট, মিউচুয়াল অ্যাক্টিং মানে ওন শেয়ার ডিসেবল হবে নাকি মিউচুয়াল এগ্রিমেন্ট দিয়ে শেয়ার কোনটা? স্যার এই যে ধরেন পিকিউআরএস বললেন না, হ্যাঁ, হ্যাঁ। একটা জয়েন্ট এগ্রিমেন্ট প্রপোজ করলো, হুম। বাকিগুলো আর কেউ তিনজন ছিল বাট বাকি কেউ ইন্টারেস্ট ফিল করে মানে একজন ফিল করছে, একজন সে এটাকে ইন্টারেস্ট ফিল করে তার থেকে কিনে ফেলছে, কারণ কি সেভার তো হয়ে যাবে, সেভার হয়ে গেলে স্যার এটাকে অ্যাক্টিং অন ইজ ওন শেয়ার হবে, কিন্তু মিউচুয়াল এগ্রিমেন্ট তো আর হবে না, বাকিরা তো এগ্রি করেননি। মানে বা এগ্রিমেন্ট হওয়ার জন্য স্যার বাকিদেরকে সবাইকে হ্যাঁ, তার মানে মেয়ার ওয়ান পার্টিজ ডিক্লারেশন অফ ইন্টেনশন টু সেভার কিছু কাজে হবে না। আমি শুধু বলছি যে আমি আমার জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাই, 4 জন মিলে জমি কিনছে, এখন এ জয়েন্ট টেনেন্সি সেভার করতে চায়, এটার মাধ্যমে মিউচুয়াল এগ্রিমেন্ট হবে না, ঠিক না জিনিসটা? এখন নেগোসিয়েশন শুরু করলো, এ মিটিং করছে সবার সাথে, কোনো লাভ নাই, হবে না। মিটিং করছি শুধু, নেগোসিয়েশন চলতেছে, বার্গেনিং চলতেছে, কিন্তু বার্গেনিং যখন প্রপোজাল দিল বি সি ডি কে যে আমার শেয়ারটা তোমরা সবাই মিলে কিনে নাও, বলেছি হ্যাঁ আমরা কিনবো, টাকা ঠিক হওয়া লাগবে না। অথবা বি সি ডি বললো যে ঠিক আছে আমাদের কাছে টাকা নাই, তোমারটা বি কিনে রাখবে, হয়ে যাবে মিউচুয়াল এগ্রিমেন্ট। অথবা সবাই মিলে এগ্রি করলো যে এ ই এর কাছে বিক্রি করে দিবে, এ উইল সেল টু ই, তাও হয়ে যাবে। তাহলে পার্টিজ রিচ এ ফাইনাল এগ্রিমেন্ট টু সেভার, তাহলে গিয়ে সেভারেন্স হয়ে যাবে, তাহলে সেভারেন্স এফেক্টিভ, জয়েন্ট টেনেন্সি উইল বিকাম টেনেন্সি। তার মানে সবাইকে বসতে হবে, একজনের একার সিদ্ধান্ত কিছু যায় আসে না, তাদেরকে একটা এগ্রিমেন্টে রিচ করলে ওই মোমেন্টে দে উইল বিকাম, মানে দ্যাট পারসন উইল বিকাম টেনেন্সি। এই পরীক্ষার সময় এই স্টেজেস গুলা খেয়াল রাখ, তাহলে আর তোমার বাকি ল গুলা তেমন কিছু না না হলেও চলবে, অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা। তাহলে দ্য এগ্রিমেন্ট মাস্ট বি বিটুইন অল জয়েন্ট টেনেন্টস, সবাইকে মিটিং এ থাকতে হবে। দ্য এগ্রিমেন্ট ক্যান বি ওরাল অর ইন রাইটিং। বার্জেস এন্ড রনসলি, হান্টার এন্ড ব্যাবেজ কেসে বলছে এগ্রিমেন্টটা রিটেন হওয়ার কোনো প্রয়োজন নাই, সিগনেচারের কোনো প্রয়োজন নাই, তাদের মধ্যে মানে যদি ওরাল এগ্রিমেন্টও হয়ে থাকে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। এগ্রিমেন্ট মাস্ট বি ফিক্সড অ্যান্ড আনচেঞ্জিং, মানে ওই পজিশনে তারা পৌঁছে গেছে যে এখান থেকে আর তারা সরে আসবেন, ওইরকম একটা পয়েন্টে রিচ করতে হবে, ওরালি হোক বা ইন রাইটিং। যদি তারা এরকম ভাবে বসে, তারা যদি বলে যে আচ্ছা ঠিক আছে আজকে আমরা একটা মিটিং করলাম 12 তারিখে, আমরা আরেকটা মিটিং করব হচ্ছে গিয়ে 25 তারিখে, তাহলে তো আর এগ্রিমেন্ট হলো না। তার মানে তারা তো একটা অপশন রেখে দিয়েছে। বা এই 4 জন মিলে বসলো এখানের মধ্যে আমাদের পি কিউ আর এস মিলে বসলো, তখন একটা সাবজেক্টও একটা থাকলো এখানের মধ্যে, যে কিউ আর এস বললো পি কে যে তোমার শেয়ারটা আমরা কিনবো যদি তোমার মানে যদি আমরা টাকাটা জোগাড় করতে পারি, তাহলে তো এটা একটা কন্ডিশন রেখে দিল।
তাহলে এই ক্ষেত্রে মিউচুয়াল এগ্রিমেন্ট হবে না। ক্লিয়ার জিনিসটা? এবং PQRS যদি জয়েন্ট টেনেন্টস হয়, লতেও জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও যদি জয়েন্ট টেনেন্টস হয়, লিগ্যাল এন্ড ইকুইটেবল টাইটেল, PQRS মিলে যদি সবাই মিলে এগ্রি করে যে আমরা আমাদের জমিটা বিক্রি করে দিব, সবাই মিলে এগ্রি করেছে উই উইল সেল, তার মানে ওই না যে মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে সেভারেন্স হয়ে গেছে। মানে এখানে তো আলাদা করে পি, আলাদা করে কিউ, আলাদা করে আর আলাদা করে এস বিক্রি করতে যাচ্ছে না, সবাই মিলে বিক্রি করতে যাচ্ছে। সবাই মিলে যদি এটাও এগ্রি করে তাও জয়েন্ট টেনেন্সি সেভার হবে না, কারণ তাদের ইন্টেনশন হচ্ছে যে আমরা জমিটা বিক্রি করে দিব, কিন্তু জমি বিক্রির টাকাটা তো তারা জয়েন্ট টেনেন্সি হিসেবে হোল্ড করতে পারে। ওই ক্ষেত্রে একজন মারা গেলে তার শেয়ারটা তার মানে মানে তোমার মানিটা চলে যাবে হচ্ছে টু আদার জয়েন্ট টেনেন্টস। এটাও পরীক্ষার সময় আসে যে 4 জন মিলে ডিসাইড করছে, 3 জন মিলে ডিসাইড করছে দ্য হোল প্রপার্টি শুড বি সোল্ড, তাহলেও জয়েন্ট টেনেন্সি উইল নট বি সেভার্ড, বিকজ তাদের জয়েন্ট টেনেন্সিটা তখন ল্যান্ড থেকে টাকায় চলে আসবে। কারণ জয়েন্ট টেনেন্সি যে শুধু জমির ক্ষেত্রে হবে তা না, দুজন ফ্রেন্ড মিলে যদি একটা গাড়ি কিনে তারাও কিন্তু ওই গাড়িটার কি হবে, কো ওনার, এবং তারা কিন্তু জয়েন্ট টেনেন্টস। অনেক সময় হয় না যে দুজন মিলে গাড়ি কিনে, এরকম হয় যে দুজন ফ্রেন্ড মিলে একটা মোটরসাইকেল কিনলো, এরকম তো অনেক সময় দেখা যায় যে তোমার একটা কোম্পানির শেয়ার কিনলো, শেয়ারের মধ্যে দুজনের নাম লেখা আছে, হতে পারে তো। গাড়ি কিনে যে টেনেন্সি কম হয় কারণ ওটাকে ভাগ ভাগ করবে। গাড়ি কিনলে ভাগ ভাগ করার ক্ষেত্রে গাড়িটা সেল করে যে টাকাটা পাওয়া যাবে ওইটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, এই জন্য তো জয়েন্ট টেনেন্স। বাকি যে সেল না করতেছে একজনই খালি বলে আমি সেভার করবো আজ থেকে, আমি আজ থেকে এখানে যদি ডিসপিউট যদি অ্যারাইজ করে তখন ল্যান্ডের ক্ষেত্রেও সিস্টেম আছে সেকশন 14, হ্যাঁ, যে কোর্টের কাছে যাবে এবং কোর্ট দেখবে যে এটা সেল অর্ডার দেওয়া যায় কিনা। ব্যাপারটা কি বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার মিউচুয়াল এগ্রিমেন্টের। তাহলে মিউচুয়াল এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে এই স্টেজে রিচ করতে হবে। এখন এটা তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে বিভিন্ন কেসের মধ্যে তুমি অ্যাপ্লাই করবা। যে সি and her husband were beneficial and legal joint tenants of a matrimonial home, তাহলে একটা প্রপার্টির সি এবং এইচ হচ্ছে তোমার ইকুইটিতে জয়েন্ট টেনেন্টস। They were contemplating divorce and both signed a memorandum which stated, মানে তারা চিন্তা ভাবনা করছে ডিভোর্স দিবে এবং একটা এগ্রিমেন্টও মানে সাইন করছে যে the husband to use his entire discretion to sell the matrimonial home and employ proceeds realized to his new home in order to provide a home for himself to live in. যে হাজব্যান্ড এন্টায়ার ডিসক্রিপশন থাকবে, সেই ম্যাট্রিমোনিয়াল হোম বিক্রিও করতে পারবে, বিক্রি করে যে টাকাটা থাকবে এটা দিয়ে দুজনের থাকার ব্যবস্থাও করতে পারবে আলাদা আলাদা বাসায়। মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে কিনা, কোর্ট বলছে যে না, এখানে তো মিউচুয়াল এগ্রিমেন্ট হয় নাই, এখানে তো মানে হাজব্যান্ডকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে হাজব্যান্ড চাইলে বাসাটা বিক্রি করতে পারবে, বাট বিক্রি করবে এটা তো বলা নাই। তাহলে হাজব্যান্ড এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট ফর সেল বাট ডাইড বিফোর দ্য সেল কন্টেমপ্লেটেড, ডক্টরিনাল সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে, কারণ জয়েন্ট টেনেন্সি তো সেভার হয়নি। That the joint tenancy in equity had not been severed. Mere unilateral declaration of intention is not sufficient. Clear? এখানে যদি লেখা থাকতো the husband and wife has agreed যে the matrimonial property to be sold, তাহলে কিন্তু সেভার হয়ে যেত। এটা হচ্ছে কি আমাদের আরেকটা কেস আছে, কেসের নাম হচ্ছে ডেভিস এন্ড স্মিথ। The sale of property held under beneficial joint tenancy can be entirely consistent with the joint tenancy of the proceeds of the sale unless there is an agreement on division of proceeds. Another case হচ্ছে গিয়ে গোর এন্ড কার্পেন্টার, এখানেও জয়েন্ট টেনেন্সি সেভার হয়নি। A couple had held two properties in joint names, দুটা হাউস ছিল, they later separated and the man proposed that they take one property, they each take one property, যে আমরা তো হাউস এরও জয়েন্ট টেনেন্টস, হাউস বি এরও জয়েন্ট টেনেন্টস, তাহলে আমরা একটা কাজ করি যে আমি একটার মালিক হই, তুমি আরেকটার মালিক হও। ওমেন এগ্রিড ইন প্রিন্সিপাল
বাট ওয়ান্টেড টু সেটেল এনসিলারি ফাইন্যান্সিয়াল ম্যাটার, এই যে শর্ত রেখে দিচ্ছে কন্ডিশনাল, অন্যান্য জিনিসগুলোকে সর্ট আউট করো, গাড়ি কি পাবে, ওয়াশিং মেশিন কে পাবে, ড্রায়ার কে পাবে, হ্যাঁ ওই জিনিসগুলো আগে সর্ট আউট করার পরে তারপরে ডিসাইড করবো যে হাউস এ কে পাবে, হাউস বি কে পাবে। ঠিক আছে, দ্য ম্যান ওয়াজ অ্যাডভাইস টু সার্ভ এ নোটিস বাট রিফিউজড, সে নোটিশও সার্ভ করেনি, তার মানে এখানে সেকশন 36(2) হবে না। দ্য ম্যান ডাইড বিফোর ফাইনাল এগ্রিমেন্ট, তাহলে এখানে কি হবে, ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করবে, কারণ জয়েন্ট টেনেন্সি তো সেভার হয়নি। বেশিরভাগ কেসে ওয়াইফাই সব পেয়ে যায়, হ্যাঁ বেশিরভাগ কেসে ওয়াইফাই পেয়ে যায়, এই তো ডেঞ্জারাস। তাহলে তোমার আর সাবধানে থাকবে। আদার কোর্স অফ ডিলিং, বা এটা হচ্ছে মিউচুয়াল কন্ডাক্ট। তাহলে এনি আদার কোর্স অফ ডিলিং, তাহলে এ বি সি তিনজন মিলে যদি প্রপার্টিটা পারচেজ করে এবং তারা যদি লতেও জয়েন্ট টেনেন্টস হয়, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস হয়, হ্যাঁ লতে এবং ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস, এখন ওই যে যেটা আমরা বললাম যে তাদের কন্ডাক্ট যদি শো করে এরকম, যে তিন ফ্রেন্ড মিলে একটা রেস্টুরেন্ট দিয়েছিল, কিন্তু রেস্টুরেন্টটা যখন তারা দেখা গেল যে তাদের প্রফিট এবং লস তারা একসাথে হিসাব করেন না, এক একজন এক একভাবে করতেছে, তাহলে এটা কিন্তু প্রুফ করবে হচ্ছে যে যদিও তারা জয়েন্ট টেনেন্স বলছিল বাট তাদের কন্ডাক্ট শো করে যে দে সেভার দেয়ার জয়েন্ট টেনেন্সি, তারা টেনেন্সি ইন কমন হয়ে গেছে। ঠিক আছে, দুই ভাই মিলে একটা ল্যান্ড কিনলো, কিন্তু ল্যান্ডের B1 এর পোর্শনে B2 যায় না, অথবা B2 এর পোর্শনে B1 যায় না, তাহলে তো তাদের কন্ডাক্ট যদি এরকম অনেক দিন চলতে থাকে, 5-10 বছর 20 বছর, তাহলে তো তাদের কন্ডাক্ট প্রুফ করতেছে যে দে ডু নট ওয়ান্ট ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ টু অ্যাপ্লাই। হোমিসাইডের ইস্যু রিসেন্টলি শুধু একবার আসছিল 2023 সালের কোশ্চেনে, এখানে আমাদের এ আর বি যদি লতেও জয়েন্ট টেনেন্টস হয়, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস হয়, এ যদি বি কে কিল করে ফেলে, তাহলে যেই মুহূর্তে এ বি কে কিল করবে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ আর অ্যাপ্লাই করবে না, প্রপার্টি থাকবে শুধু এর কাছে, লিগ্যাল টাইটেল, কারণ বি তো মারাই গেছে, আর ইকুইটেবল টাইটেল যেটা হবে এর অংশটা তো এর কাছে থাকবেই হাফ, আর বি এর যে সাকসেসর সি সে পেয়ে যাবে হচ্ছে হাফ। স্যার যদি চারজন থাকে এ বি সি ডি, এ যদি বি কে মেরে ফেলে তাহলে কি বি রো সেভার হয়ে যাবে, এ রো সেভার হয়ে যাবে, জি রো সেভার হয়ে যাবে, নাকি শুধু এ টা সেভার হয়ে যাবে? তাহলে শুধু এ তোমার এরটা আলাদা হয়ে যাবে, বি টা ঠিক থাকবে, মানে বি টা হচ্ছে আলাদা, বি যে তো মারা গেছে, বি মারা গেছে, বি এর শেয়ারটা বি এর সাকসেসরের কাছে চলে যাবে। তাহলে তো সেভার হয়ে যাচ্ছে, হ্যাঁ সাকসেসর কাছে চলে গেলে তো সেভার হয়ে যাচ্ছে, সাকসেসর যদি সেভার না যায় তাহলে তো সেভার হবে না, কারণ বি যদি সেভার হয়ে যায় হ্যাঁ, তাহলে তো বি এর সাকসেসর কাছে চলে যাবে, B যদি মানে সেভার না এ হয়- এ আর বেনিফিটটা পাবে না, কিন্তু হ্যাঁ কিন্তু বি এর অংশটা ওই বাকিরা পাবে, আমি এটাই বলতেছিলাম, তাহলে তো বি এর অংশগুলো বাকি সি আর ডি পাবে। হ্যাঁ এটাই বলতেছি, তাহলে তো সেভার হচ্ছে না, জয়েন্ট টেনেন্সি হ্যাঁ, দুইজন থাকলে শুধু হোমিসাইড করলে শেয়ার পাবে না, সেভারটা আর মেইনলি হচ্ছে এ, সেভারটা হচ্ছে মেইনলি এ ডিপ্রাইভড হবে, আর এই 3/4 যেটা থাকবে বি এবং বি ডি এবং সি, 3/4টা তারা হোল্ড করবে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস, রাইট, এটাই বলছি। বা তিনজন যদি থাকে তাহলে ওরকম ভাবে হবে, কিন্তু এ কে কোর্ট আলাদা করে দিবে, বিকজ একটা পার্সন তার নিজের ইলিগ্যাল কাজ থেকে নিজে বেনিফিট নিতে পারবে, তাহলে এর এই যে পার্টটা থাকবে স্যার, ওটা তো এ সাকসেস পেয়ে যাবে। এর পার্টটাতে এর সাকসেসর পাবে। তবে এই বিষয়ে এখনো কোনো তোমার হ্যাঁ হিজ আনলফুল অ্যাকশন জেনারেলি সেভারস হিজ ইন্টারেস্ট, তো মানে ল যেটা বলতেছে সেটা হচ্ছে তার অংশটা তার সাকসেসররা পাবে, মানে তার তো জয়েন্ট টেনেন্সিটা আলাদা হয়ে গেল। আর তিনজন বা চারজন হলে আরেকটা নতুন কেস নতুন জাজমেন্ট দিতে পারতো যে যেহেতু এ কিল করে ফেলছে তাহলে এর অংশটা সিআরডি কে দিয়ে দিতে হবে, বা এ মানে ঠিক না, ও রাইট, হ্যাঁ মানে ধরো এর অংশটা বি এর সাকসেসরকে দিয়ে দিল আর বি এর অংশটা সিআরডি ডক্টর সার্ভাইভারশিপ পায়, মানে তার তো পানিশমেন্টটা এরকম হওয়ার দরকার ছিল, কারণ সে তো তাহলে শুধুমাত্র ক্রিমিনাল পানিশমেন্ট ফেস করবে।
ল আসে নাই। আর আর মানে জাস্টিস করার উপায় কি হতে পারে? এই রিলেটেড কেস কি একটাই দুজনের কেস ছিল, হ্যাঁ। কারণ দুজনের ক্ষেত্রে মেরে ফেলার মোটিভটা থাকে। কারণ যখন 3জন 4জন থাকবে সে তো জানেই যে একজনকে মারলে তো লাভ হবে না, বাকিদের কাছে তো চলে যাবে হচ্ছে শেয়ার। মোটিভটা থাকে কখন? যখন 2জন থাকে তখন সে মনে করে যে ওকে মারলে তো আমি পুরোটারই মালিক হব, কিন্তু আসলে তো ল এটা অ্যালাউ করবে না। এই ক্লিভার এন্ড, হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ। বাংলাদেশে তো এরকম একটা জমিতে যদি 4-5 জনের নাম থাকে, মেরে ফেললে তার কোনো ইয়া নেই, দলিলে যার নাম থাকবে সেই। সবদিকে বিপদ স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পার্টটা তো বিরক্তিকর। ডিসপিউট রিগার্ডিং দ্য ওনার্স, বিটুইন দ্য ওনার্স। তাহলে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে হচ্ছে সেল রিলেটেড, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটা সলভ হবে? if there is a dispute, তাহলে এতটুকু পর্যন্ত যে জিনিসটা আমরা দেখলাম, এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো। ওনারশিপের উপরে কোয়েশ্চেন, যে সারা এ পেইন্টার, অ্যালেন এ টিচার, bought a house together in 1998. Alan contributed 80% of the purchase price and Sarah paid 20%. The tier 1 states they are beneficial joint tenants. তাহলে লিগ্যাল টাইটেলটা সারা এবং অ্যালেন হোল্ড করতেছে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। ইকুইটেবল টাইটেলটাও তারা হোল্ড করতেছে হচ্ছে অ্যাজ জয়েন্ট টেনেন্টস। এক্সামিনার বলে দিচ্ছে টিয়ার 1 ফর্মে বলা আছে। তাহলে তারা জয়েন্ট টেনেন্টস আমরা এইভাবে কনফিডেন্টলি বলতে পারি যে যেহেতু একই টাইমে কিনেছে, তার মানে পজেশন, ইন্টারেস্ট, টাইম এন্ড টাইটেল তাদের আছে, এবং এক্সপ্রেস ডিক্লারেশন টিয়ার 1 ফর্মে তারা দিয়ে দিচ্ছে, তার মানে তারা হয়ে যাবে হচ্ছে বেনিফিশিয়াল জয়েন্ট টেনেন্টস। এটা আমাদের অ্যান্সারের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা দেখতেছি হচ্ছে ইন 2000 their daughter was born. In 2004 their relationship deteriorated and they agreed Ellen would move out of the house temporarily while they tried to resolve their differences. 94 সালে বিয়ে হওয়ার পর তোমার না 98 সালে, হ্যাঁ 2000-এ তাদের চাইল্ড ওয়াজ বর্ন, আর 2004 থেকে অ্যালেন অন্য একটা বাসায় থাকা শুরু করলো। 4 months ago, Alan wrote a letter to Sarah which reads as follows: I think that time is right to sell the house. We could each buy a smaller property of our own with our share of sale proceeds. তাহলে তার সে একটা নোটিশ পাঠাই দিছে, এবং নোটিশটাতে এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি যদি মেনশন করা থাকে ইন্টেনশন টু সেভার, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। নোটিশে একদমই এক্সপ্রেসলি বলা লাগবে না আমি জয়েন্ট টেনেন্সি সেভার করতে চাই। যেহেতু সে বলতেছে বিক্রি করে দিয়ে টাকা ভাগাভাগি করে নিব, তার মানে তার ইন্টেনশন আছে। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে সেভারেন্সটা হবে কিনা, এবং সেভারেন্সের জন্য সেকশন 36 সাবসেকশন 2 যে নোটিশের ফর্মুলাটা সে ব্যবহার করলো, নোটিশের ফরম্যাটটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হি সেন্ড দ্য লেটার টু দ্য হাউস বাই ফার্স্ট ক্লাস পোস্ট, মানে রেজিস্টার্ড পোস্ট সে ব্যবহার করে নাই, তার মানে এখানে অ্যাপ্লাই করবে সেকশন 196 সাবসেকশন 4 3, যে আনরেজিস্টার্ড পোস্টের জন্য হচ্ছে সেকশন 3, আর রেজিস্টার্ড হলে সেকশন 4 হইতো। অলসো সেন্ট এ কপি টু হিজ সিস্টার মার্গারেট। দ্য নেক্সট ডে, তার মানে চিঠি যখন পাঠাই দিছে, চিঠি যখন পোস্ট করলো, লেটার যখন সে পোস্ট করলো তখন সেভারেন্স হবে না। রেজিস্টার্ড পোস্ট হলে যখনই সে চিঠিটা পাঠাচ্ছে তখনই সেভারেন্স হয়ে যেত। কিন্তু যদি আনরেজিস্টার্ড পোস্ট হয়, পার্সোনাল ডেলিভারি হয়, হ্যাঁ, তখন এই চিঠিটা গিয়ে রিচ করতে হবে এট দ্য হাউস। না, মানে ফার্স্ট ক্লাস পোস্টও রেজিস্টার্ড পোস্ট না। মানে ইংল্যান্ডে আছে অর্ডিনারি পোস্ট, যেটা হয়তো 10-12 দিনে চিঠি পৌঁছাবে। ফার্স্ট ক্লাস পোস্ট যেটা একটু বেশি টাকা নিবে, 3-4 দিনে পৌঁছাবে। আর রেজিস্টার্ড পোস্ট তাড়াতাড়ি পৌঁছাবে, 3-4 দিন বা 1-2 দিনের মধ্যে, কিন্তু তোমাকে একটা রিসিপ্ট দিবে, হু ইজ দ্য সেন্ডার, হু ইজ দ্য রিসিভার,
এবং চিঠিটা না রিসিভ করলে আবার তোমার কাছে ব্যাক করে আসবে। তাহলে এটা একটা আনরেজিস্টার্ড পোস্ট। এটা হচ্ছে আনরেজিস্টার্ড পোস্ট। রেজিস্টার্ড পোস্ট হলে অবশ্যই লেখা থাকতে হবে রেজিস্টার্ড পোস্ট। বুঝে গেছে? বাংলাদেশে এটাকে বলা হয় এডি করা, মানে অ্যাকনোলেজমেন্ট ডিউ। তার মানে জিপিওতে তোমার গেলেই লাভ হবে না যে আমি চিঠি পোস্ট করলাম, এটা নর্মাল অর্ডিনারি পোস্ট। তুমি যদি এডি করো, তার মানে এডি করা মানে হচ্ছে সে যখন রিসিভ করবে তুমিও নোটিফাইড হবা কবে রিসিভ করছে। আর সে যদি রিসিভ না করে তোমার কাছে আবার চিঠি ফেরত আসবে। এর জন্য রেজিস্টার্ড পোস্ট মানে হচ্ছে যে চিঠিটা আনডেলিভার্ড হলে আবার সেন্ডারের কাছে চলে আসে। এই জন্য তোমার কাছ থেকে টাকাটা বেশি নিবে, কারণ হচ্ছে যে তোমাকে তো আবার ফেরত দেওয়া লাগতে পারে তাদের, আর সে রিসিভ করলে তোমাকে আবার জানাবে। এই জন্য তুমি দেখবা যে ডিএচএল এর ট্র্যাক করা যায়, ফেডেক্স এর ট্র্যাক করা যায়, ঠিক না? যে চিঠিটা গিয়ে কখন গেল, কখন পৌঁছালো, কখন রিসিভ করলো পার্সেলটা, এই যে এটা থাকে। তো আমাদের যখন অ্যালেন নোটিশটা পাঠাইছে তখন সেভারেন্স হয় নাই, চিঠিটা গিয়ে কি করতে হবে? লেটার বক্সে ডেলিভার্ড হতে হবে। তাহলে লেটার সেন্ড হয়েছে, কিন্তু কি হয় নাই? এখনো পর্যন্ত ডেলিভার, এখনো সেভারেন্স হয়নি। দ্য নেক্সট ডে Ellen and Sarah met and they decided to really work their relationship, and Sarah agreed that he should move back to the house at the end of the week. While Sarah was in the garden, Ellen heard the postman and he rushed to the front door and recovered the letter as it was being pushed to the letter box. যখন পোস্টম্যান চিঠিটা ঢুকাবে তখন সে চিঠিটা পোস্টম্যানের হাত থেকে নিয়ে নিছে। হি ডেস্ট্রয়েড দ্য লেটার ইমিডিয়েটলি। তাহলে এখানেই সেভারেন্সটা হয়ে গেছে, এই মুহূর্তেই ডেলিভার্ড হয়ে গেছে। ডেলিভার করাবে তার আবার এগ্রিমেন্ট আসলো যে তার কি করে দেবে না, চিঠিটা সেন্ড করার পরে তারা একটা এগ্রিমেন্টে আসছে, কিন্তু এতে তো লাভ নাই, কারণ চিঠিটা তো পোস্ট হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে, এবং এটা লেটার বক্সেও পোস্টম্যান ঢুকাই দিতে যাচ্ছিল, অ্যালেন শুধু হাত থেকে নিয়ে ফেলছে। তাহলে এটা তো পোস্টম্যান ডেলিভারি কিন্তু করে দিছে। পোস্টম্যান তো ডেলিভারি দুই ভাবে করতে পারে, এক হলো কারো বাসায় লেটার বক্স থাকলে লেটার বক্সে করে, দরজা নক করে বলে যে আপনি এটা চিঠিটা নেন, অথবা কেউ বাসায় না থাকলে দরজার নিচে দিয়ে দেবে, ডেলিভার্ড হয়ে গেছে। আর 196 কোথাও বলা নাই যে চিঠিটা পড়তে হবে, চিঠিটা দেখতে হবে, কোনো কিছুরই দরকার নেই। তাহলে এই মুহূর্তে সেভারেন্স হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে জয়েন্ট টেনেন্সি যদি সেভার হয়ে থাকে, তাহলে সারার অংশটা হয়ে যাবে টেনেন্সি ইন কমন, অ্যালেনও হয়ে যাবে টেনেন্সি ইন কমন। তাহলে অ্যালেনের অংশটা পাবে, অ্যালেনের উইলে যার নাম বলা থাকবে সেই ক্ষেত্রে ডক্টরিনাল সার্ভাইভারশিপ আর অ্যাপ্লাই করবে না। সারা মারা গেল, সারার অংশটা পাবে হচ্ছে সারার সাকসেসরস। Since Ellen moved back into the house, the relationship has gone from strength to strength. However, last week, Ellen was killed in a car accident. যেই মুহূর্তে অ্যালেন মারা গিয়েছে, ডক্টরিনাল সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করার কোনো সুযোগ আর নাই। During his lifetime, severance হয়ে গেছে। In his will, he left his share in the house to his sister Margaret. তাহলে এই যে অ্যালেনের শেয়ারটা চলে যাবে হচ্ছে কার কাছে? মার্গারেটের কাছে। এখন মার্গারেট হ্যাজ কন্ট্যাক্টেড সারা টু সে দ্যাট হি ওয়ান্টস দ্য হাউস টু বি সোল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড শি ইজ এন্টাইটেলড টু 80% অফ দ্য সেল প্রসিডস। মার্গারেটকে আমরা বলবো যে হ্যাঁ, এটা সত্যি যে তুমি অ্যালেনের শেয়ার পাবা, বাট এটা 80% না, এটা হবে 50%, আর এটা হচ্ছে তোমার ইস্যু। কিন্তু তুমি যে বিক্রি করতে চাচ্ছ এটা আবার সেপারেট ইস্যু। তাহলে মার্গারেট ইজ এন্টাইটেলড হবে কিনা? আনসার হবে নো। মার্গারেট এন্টাইটেলড হবে হচ্ছে 50% পাবে মার্গারেট, আর 50% পাবে হচ্ছে সারা। Assuming Margaret is entitled to the share in the house, whether he can force a sale of the house against Sarah's wishes. এটা এখন আমাদের দেখার বিষয়, এটা দেখলেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন হচ্ছে যে একজন চাচ্ছে বিক্রি করার জন্য, তার মানে আমাদের সারা চাচ্ছে না বিক্রি করার জন্য, বিকজ সারা তার বাচ্চাকে নিয়ে এখানে থাকে। কিন্তু মার্গারেট যে হচ্ছে অ্যালেনের বোন, সে চাচ্ছে যে ওয়ান্টস টু সেল, শি ওয়ান্টস টু সেল। আর এই সারা ডাজ নট ওয়ান্ট টু সেল। একদম সহজ ইস্যু আর কি।
যে যদি বিক্রি করতে চায় এক গ্রুপ, আরেক গ্রুপ যদি বিক্রি করতে না চায়, এটার তেমন কোনো ঝামেলা নেই, সহজ ইস্যু। যে বিক্রি করতে চায়, মানে যে বিক্রি করতে চায়, কোর্ট বলবে মার্গারেটকে যে মার্গারেট তুমি তো বিক্রি করতে চাচ্ছ, তুমি একটা কাজ করো, তুমি যা চলে যাবা হচ্ছে কোর্টে আন্ডার সেকশন 14 অফ ট্রাস্ট অফ ল্যান্ড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রাস্টিজ অ্যাক্ট 1996। তাহলে সেকশন 14 বলে দিচ্ছে যেই পার্সনটা সেল করতে চাচ্ছে সে চলে যাবে হচ্ছে কোর্টে টু অবটেইন এ সেল অর্ডার। ঠিক আছে, কোর্টে গিয়ে বলবে যে আমি সেল অর্ডার চাচ্ছি। তাহলে সেকশন 4, কারণ আমার তো কোনো যাওয়ার তাগিদ নাই, আমি তো বিক্রি করতে চাই না, তুমি বিক্রি করতে চাও, তুমি কোর্টে যাও, তুমি দৌড়াও কোর্টে। ঠিক আছে, তাহলে 3 জন যদি থাকে, 3 জনের মধ্যে একজন চাচ্ছে বিক্রি করার জন্য, কোর্ট তাকে বলবে। 5 জন যদি থাকে, একজন চাচ্ছে, যে সেল করতে চাচ্ছে সে যাবে। ঠিক আছে, 7 জন যদি ইকুইটিতে ওনার হয়, 4 জন বিক্রি করতে চায়, 3 জন চায় না, যারা বিক্রি করতে চায় তারা যাবে। আচ্ছা, যখনই বিক্রি করতে যাবে কোর্টে, তখন আমাদের জাজ বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাপ্লিকেশন আমরা পাইলাম, কোর্টে আসতে পারে হচ্ছে বিক্রি করার জন্য যারা প্রপার্টি লিগ্যাল ওনার তারাও আসতে পারে, ইকুইটেবল ওনার তারাও আসতে পারে, যাদেরকে মর্গেজ দেওয়া হয়েছে ব্যাংক ক্রেডিটার্স তারাও আসতে পারে, ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি তারাও কোর্টে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা 4 ধরনের লোককে কোর্টে তোমার ইনভাইট করি যে তারা আসতে পারবে টু অবটেইন এ সেল অর্ডার। বাট তুমি যখন সেল অর্ডার নিতে আসবা, তোমাকে সেল অর্ডার আমরা দিব কি না এটা ডিপেন্ড করবে হচ্ছে সেকশন 15 এর কিছু ফ্যাক্টরস এর উপরে। সেকশন 15 এ একটা লিস্ট দেওয়া আছে যে সেল অর্ডার দেওয়ার আগে জাজকে কি কি ফ্যাক্টরস চিন্তা ভাবনা করতে হবে। তাহলে জাজ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে কিছু ফ্যাক্টরস। ঠিক আছে, এই ফ্যাক্টরস গুলা প্রেজেন্ট যদি থাকে, উনি সেল অর্ডার দিবে না, উনি বলে দিবে যে দেখেন ফ্যাক্টর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে অথবা ই আছে, যে কোনো একটা ফ্যাক্টর থাকলেই হবে। আর যদি কোনো ফ্যাক্টর অ্যাপ্লাই না করে তাহলে সেল অর্ডার উনি দিয়ে দিবে। এটা হচ্ছে জাজের ডিসক্রিপশন, জাজ এই ফ্যাক্টরস গুলো অ্যাপ্লাই করবে। এবং ওখানে সেকশন 15 এ যে ফ্যাক্টরস গুলো বলা আছে, এটার যে লিস্ট, এটা ছাড়াও জাজ চাইলে তার ডিসক্রিপশন অ্যাপ্লাই করে আদার ফ্যাক্টরসও কনসিডারেশনে নিতে পারে। তাহলে সেকশন 15 এ যে ফ্যাক্টরস গুলোর কথা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে যখন প্রপার্টিটা কিনা হয়েছিল তাদের ইন্টেনশনটা কি ছিল, তাদের ইন্টেনশনটা কি ছিল কিনা, যে এখানে এটা তাদের তোমার ইন্টেনশনটা ছিল হচ্ছে যে তোমার এটা তাদের একটা ম্যাট্রিমোনিয়াল হোম হবে। এখন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো আর এটা ম্যাট্রিমোনিয়াল হোমের দরকার নাই। তাদের এরকম ইন্টেনশনটা কি ছিল কোর্ট প্রথমে দেখবে। সেকেন্ড দেখবে পারপাসটা কি ছিল, যে তারা যদি মনে করে থাকে যে এটা হবে হচ্ছে তাদের একটা মানে এমবিবিএস করতেছে 5 বছরের জন্য, তাদের একটা ফ্ল্যাট দরকার, সবারই এমবিবিএস কমপ্লিট, তাহলে তো পারপাসটা শেষ, তাহলে কোর্ট সেল অর্ডার দিয়ে দিবে। আর এখনো যদি কয়েকজনের এমবিবিএস কমপ্লিট না হয়ে থাকে তাহলে কোর্ট সেল অর্ডার দিবে না। 3 নাম্বার কোর্ট দেখবে কোনো কি চাইল্ড আছে কিনা, চাইল্ডের কোনো ইন্টারেস্ট কি ভায়োলেট হবে কিনা। হসপিটাল, এটা হসপিটাল হতে পারে, ইংল্যান্ডের স্কুল হতে পারে, অনেক কিছুই হতে পারে, চাইল্ডের ইন্টারেস্টে দেখবে। আর আমাদের বাংলাদেশে একটা লোক ধানমন্ডি থেকে সে উত্তরাতে গিয়ে সানবিমসে পড়তে পারে, অথবা সে বসুন্ধরাতে আগাখানে পড়তে পারে, কিন্তু ইংল্যান্ডে এই নিয়ম নাই। প্রত্যেকটা এলাকার জন্য স্কুল আছে, তাকে ওই স্কুলেই পড়তে হবে, সরকারি স্কুলটা, ওই এর বাইরে পড়া যাবে। তার মানে স্কুলে ভর্তির আগেই তোমাকে এটা নিবে, কারণ ইংল্যান্ডের সব স্কুল, সব হসপিটাল, সব পাবলিক সার্ভিস সবার জন্য সেম স্ট্যান্ডার্ড ফলো করবে। তাহলে এরকম না যে তোমার একটা জায়গার স্কুল ভালো হবে আর একটা জায়গার স্কুল খারাপ হবে, এটার কোনো সুযোগ নেই। একটা জায়গার হসপিটাল ভালো হবে খারাপ হবে কোনো সুযোগ নেই। একটা প্রত্যেকটা এরিয়ার রাস্তাও সেম হবে, রাস্তাঘাটও সেম, দোকানপাটও সেম, এভরিথিং ইজ সেম। না, ইউনিভার্সিটির ক্ষেত্রে এই রুল নয়, স্কুল, এই জন্য তো চাইল্ড আমরা বলতেছি, হাই স্কুল পর্যন্ত।
ইউনিভার্সিটি তো এখন এটা ডিপেন্ড করবে, তখন তো কেরিয়ারের ব্যাপার, সে কোথায় যাবে না যাবে। এগুলো তো সব আর ইউনিভার্সিটিতেও তোমার টাকা দিয়ে পড়তে হবে, স্কুল তো ফ্রি, ঠিক না জিনিসটা? চাইল্ড। আর দিতে হচ্ছে গিয়ে কোর্ট দেখবে কোনো ক্রেডিটার আছে কিনা, কোনো ব্যাংক বা পাওনাদার আছে কিনা। পাওনাদার টাকা চাইলে আবার কোর্ট সেল দিয়ে দিবে। আর এগুলো ছাড়াও কোর্ট চাইলে আদার ফ্যাক্টরসও দেখতে পারে। যেমন কোর্ট যদি মনে করে যে কোনো ওল্ড পার্সন এখানে আছে, অসুস্থ পার্সন এখানে আছে, কোর্ট সেল অর্ডার নাও দিতে পারে। কোর্ট আরো ফ্যাক্টর কনসিডার করতে পারে যে এখানে কেউ কোনো সিগনেচার নকল করে সেল অর্ডার নিতে আসছিল কিনা, সিগনেচার নকল করে মর্গেজ নিতে গেছিল কিনা, তাহলে তার তো সেল অর্ডার কোর্ট গ্র্যান্ট করবে না, কেউ যদি ফ্রড করে থাকে। আবার অনেক সময় দেখা গেল যে একজন চারজনকে ইনডিউস করছে যে আপনারাও ইনভেস্ট করেন জমিটার মধ্যে। এখন তারা অন্যান্য ফান্ডে ইনভেস্ট না করে জমিতে করছে, এখন সে বলতেছে আমি বিক্রি করে দিব। তুমি আমাদেরকে ইনডিউস করে জমিটা কিনাইলে, এখন তুমি আবার বিক্রি করার কথা কেন বলতেছো যখন জমির দামটা ইনক্রিজ হচ্ছে? তাহলে তো সেক্ষেত্রে কোর্ট সেল অর্ডার দিবে না। তাহলে আরো ফ্যাক্টরস কোর্ট কনসিডার করতে পারে। তাহলে এই জিনিসটাই এখানের মধ্যে ডিসকাস করা আছে। এটা আমাদের লাগবে না, আমাদের শুধু লাগবে হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর সেল বাই কো-ওনার্স ইন ডিসপিউট। একটা গ্রুপ যদি সেল করতে চায়, একটা গ্রুপ যদি না চায়। তাহলে সেকশন 14 বলতেছে হচ্ছে যে গ্রুপটা সেল করতে চাচ্ছে বা যেই লোকটা সেল করতে চাচ্ছে সে চলে যাবে হচ্ছে আন্ডার সেকশন 14 টু দ্য কোর্ট টু অবটেইন এ সেল অর্ডার। এবং এখানে কোড ইকুইটেবল ওনার, মর্গেজি, ট্রাস্টিন, ব্যাংক্রাপসি সবাইকে আমন্ত্রণ জানাবে যে আপনারা আসেন। তা আপনি আসলেই যে আমি সেল অর্ডার দিব তা কিন্তু না, আমি অনেকগুলো ফ্যাক্টরস দেখব। ফ্যাক্টরস গুলো আমার নিজের বিবেচনায় দেখা হবে, এটা আমার প্রেরোগেটিভ, আমার ডিসক্রিপশন। সেকশন 15-এ ফার্স্ট দেখবে হচ্ছে ইন্টেনশনটা কি, সেকেন্ড দেখবে পারপাসটা কি, ওয়েলফেয়ার অফ মাইনর কি এফেক্টেড হবে কিনা, এখানে কোনো সিকিউরড ক্রেডিটরের ইন্টারেস্ট এফেক্টেড হবে কিনা, এবং আদার কোনো ফ্যাক্টরস আছে কিনা, বা মেজরিটি অফ দ্য কোনাররা কি চায়, বিক্রি চায় না বিক্রি চায় না, এগুলো কোর্ট দেখবে। কোর্ট কিন্তু এই ফ্যাক্টরস গুলা দিয়ে সীমাবদ্ধ না, কোর্ট ক্যান অ্যাপ্লাই আদার ফ্যাক্টরস অলসো। যেমন তোমার ফার্স্ট ন্যাশনাল ব্যাংক কেসে কোর্ট দেখছিল ডিজেবল অ্যাডাল্টের ফ্যাক্টর। তারপরে কোর্ট এই যে ধরো ইন্টেনশনের জন্য আমাদের কেসের নাম হচ্ছে জোনস এন্ড চ্যালেঞ্জার, যে যদি ইন্টেনশন থাকে এটা হবে আমাদের ম্যাট্রিমোনিয়াল হোম, কারণ বিয়ে নাই তাহলে তো বিক্রি করার অর্ডার দিয়ে দিবে। পারপাস দেখবে যে এটা কি তার হলিডে হোম করতে চেয়েছিল না পড়াশোনার জন্য একটা হোম করতে চেয়েছিল। এখন যদি পড়াশোনা শেষ হয়ে থাকে কোর্ট সেল অর্ডার দিয়ে দিবে। বাচ্চার ইন্টারেস্টটা কোর্ট প্রায়োরিটি দিবে, রি হলিডে কেস, রি এভার্স ট্রাস্ট, উইলিয়ামস এন্ড উইলিয়ামস। আর যদি কোর্ট দেখে যে ব্যাংক সেল অর্ডার নিতে আসছে, মর্গেজ জি সেল অর্ডার নিতে আসছে, কোর্ট সেল অর্ডার সাধারণত দিয়ে দেয়। মানে ব্যাংকের অ্যাপ্লিকেশনটা একটা তোমার ইম্পর্টেন্স দেয় কোর্ট, কারণ ইংল্যান্ডের ব্যাংকের টাকা যদি আমি না দিই তাহলে ব্যাংক তো অন্য মানুষের টাকাটা রাখে, ওটা থেকে লোন দেয় মানুষকে, তো এখানে অন্যান্যরা সাফার করবে। এই জন্য ব্যাংক আসলে কোর্ট মনে করে যে অথেন্টিক, এই জন্য সেল অর্ডারটা দিয়ে দেয়। আর কোর্ট চাইলে আদার কনসিডারেশনস নিতে পারে, আমরা দেখছি জাজের ডিসক্রিপশন আছে। যেমন ধরো যে কোর্ট দেখছে যে তুমি ভাই ইনডিউস করে তাদেরকে নিয়ে আসছো জমিটা কেনার জন্য, এখন তুমি আবার বিক্রির জন্য লাফালাফি করতেছো, অথবা তুমি একটা জাল সিগনেচার করে নোটিশ পাঠাইছিলা বা জাল সিগনেচার করে অ্যাপ্লিকেশন করছো, মিসকন্ডাক্ট, আমরা সেল অর্ডার দিব না। ঠিক আছে, অন্যদের স্বাস্থ্য অবস্থাগুলা দেখবে, এজ, হেলথ, সুটেবিলিটি, এগুলো দেখবে। তাহলে সেল অর্ডার দেওয়াটা না দেওয়াটা এটা কোর্টের ডিসক্রিপশন। এখন কোর্ট যদি সেল অর্ডার দেয়, হ্যাঁ, কোর্টের যে অনেকগুলা রেমিডির পাওয়ার আছে আন্ডার সেকশন 15, জাজের কাছে জাজ সেকশন 14-এর অ্যাপ্লিকেশন পাওয়ার পরে যদি জাজ সন্তুষ্ট হয় যে না এখানে তো কোনো ফ্যাক্টর প্রেজেন্ট নাই, তাহলে কোর্ট দিয়ে দিবে অর্ডার অফ সেল, বিক্রি করে দেন। বিক্রি করে যদি 10 জন ওনার থেকে 10 জনের টাকা বুঝাই দেন, 6 জন থেকে 6 জনের টাকা বুঝাই দেন। অথবা কোর্ট বলতে পারে হচ্ছে যে আমি সেল অর্ডার দিলাম জুলাইয়ের আজকে 12 তারিখে, কিন্তু সেলটা আসলে হবে হচ্ছে গিয়ে নভেম্বরের 15 তারিখে, তাহলে অর্ডারে সেল বাট পোস্টপোন ইট ফর শর্ট পিরিয়ড। অর্ডার দিলাম টু সেল বাট বাচ্চাটার বয়স 18 হয়নি, এখন 16 আছে। অথবা কোর্ট যদি দেখে যে কোনো একটা ফ্যাক্টর প্রেজেন্ট, কোর্ট বলবে যে রিফিউজ টু সেল অর্ডার, আমি রিফিউজ করলাম যে বিক্রি করতে পারবেন না।
আর ফাইনালি যেটা হচ্ছে, কোর্ট সেল অর্ডার যদি রিফিউজ করে, তাহলে কোর্ট বলবে যে আচ্ছা আমরা আপনারা মানে 4 জন ছিলেন, এর মধ্যে এ চাচ্ছিল টু সেল, আপনারা চাচ্ছেন না টু সেল, এরটা আমরা রিজেক্ট করলাম, সেল দিয়ে দেওয়া হলো না, আপনারা থাকেন। কিন্তু এ তো আর এখানে থাকবে না, সে তো অন্য একটা শহরে চলে যাচ্ছে, ওইখানে তার যে ভাড়াটা লাগবে এটা আপনাদেরকে দিতে হবে। এটাও কোর্ট করতে পারে যে আমরা সেল অর্ডার দিলাম না আপনাদের সুবিধার জন্য, কিন্তু ও যে ওখানে গিয়ে যে তার প্রতি মাসে 600 পাউন্ড ভাড়া দিতে হবে সেটা আপনাদেরকে পে করতে হবে। আর লাস্ট পয়েন্ট যেটা এই সাবজেক্টের, তাহলে আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে যায় সাবজেক্টটা, একটা চ্যাপ্টারই আমাদের শেষ হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেল বাই এ ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি। এটার সিচুয়েশনটা হলো এরকম যে জি, এস এবং এম তারা হচ্ছে জয়েন্ট টেনেন্টস, এবং ইকুইটিতেও তারা হচ্ছে জয়েন্ট টেনেন্টস, লতেও জয়েন্ট টেনেন্টস, ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস। এখন আমাদের যে এম, সে নোটিশ পাঠায় নাই জয়েন্ট টেনেন্সি সেভার করার জন্য, না তাদের মধ্যে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে, না তোমার মিউচুয়াল কন্ডাক্ট, না হোমিসাইড, কিন্তু এম যেটা হয়েছে সে ব্যাংক্রাফট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, ব্যবসা করতে গিয়ে লস খাইছে। এটা হচ্ছে ইনভলান্টারি এলিয়েনিয়েশন, তার শেয়ারটা সাথে সাথে হয়ে যাবে হচ্ছে গিয়ে টেনেন্সি ইন কমন। তাহলে লতে জয়েন্ট টেনেন্সি হিসেবেই কিন্তু 3 জন থাকবে, কিন্তু এম এর যে আর জি এবং এস ও কিন্তু এখনো জয়েন্ট টেনেন্টস থাকবে, কিন্তু এম এর শেয়ারটা চলে যাবে হচ্ছে ট্রাস্টি ব্যাংক। তাহলে একটা লোক যদি ব্যাংক্রাফট হয়, জাজ যখনই অর্ডার দিবে যে এম ইজ ব্যাংক্রাফট, তখন এম এর যত সম্পত্তি আছে সবকিছু চলে যাবে হচ্ছে ট্রাস্টি ইন ব্যাংক্রাপসির কাছে। কোর্ট একটা পার্সনকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আর কি, একটা ব্যক্তিকে বলবে যে তার সব সম্পত্তি আপনারা আপনাদের নামে দিয়ে দিলাম, আপনারা এই সম্পত্তির অ্যাডমিনিস্ট্রেটর, আপনাদের কাজ হবে প্রপার্টিতে আপনারা ঢুকেন, যতগুলা তার প্রপার্টি আছে এগুলা বিক্রি করেন, বিক্রি করে তার কাছ থেকে যতজন টাকা পায় যতটুকু পসিবল টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন। তাহলে ধরো যে মুকেশ আম্বানির ভাই যে অনিল আম্বানি, উনি কিন্তু এরকম ব্যাংক্রাফট, ওনার কিন্তু অনেক প্রপার্টি বিক্রি করে করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, যারা যারা টাকা পয়সা পায়। বুঝা গেছে জিনিসটা? তাহলে ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি অ্যাপয়েন্টমেন্ট দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি যেটা করে সেটা হচ্ছে কোর্টে যায় টু অবটেইন এ সেল অর্ডার। যখন সেল অর্ডারের জন্য যাচ্ছে তখন জিআরএস বলতেছে ভাই আমরা কি দোষ করলাম, আমরা তো আর দেউলিয়া হইনি, আপনারা এখন চাইতেছেন হচ্ছে প্রপার্টি বিক্রি করে দিয়ে আপনাদের অংশ নিয়ে যাবেন, এটা কেমনে হয়? তো তারা তো কোর্টে যেতে পারবে, সেকশন 14 তো বলতেছে হচ্ছে সবাই কোর্টে আসতে পারবে টু অবটেইন এ সেল অর্ডার। ইকুইটেবল ওনার, মর্গেজি অর ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি, এইটা সবচেয়ে বিপজ্জনক অবস্থা, যে একটা লোক যদি দেউলিয়া হয় এটার সাফারিংটা এখন অন্যদের হবে, অন্যদের এই সাফারিংটা ভোগ করতে হবে, কিছু করার নাই। তখন কোর্ট একটা বিরাট ঝামেলার মধ্যে পড়ে যে করবোটা কি এখন। তাহলে এখন যখন সেল অর্ডার নেওয়ার জন্য যাবে তাহলে সিমিলার সেকশনই এখানে অ্যাপ্লাই করবে, সেকশন 14। তাহলে যখন একটা কো ওনার ব্যাংক্রাফট হয়ে যাবে তখন তার জয়েন্ট টেনেন্সিটা সেভার হয়ে টেনেন্সি ইন কমন হয়ে যাবে, এটা তো আমরা এখনই দেখলাম, এবং তার সব মানে শেয়ারগুলো চলে যাবে হচ্ছে টু ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি। কারণ ট্রাস্টি ইন ব্যাংক্রাপসির কাজ হচ্ছে একটু প্রপার্টির মধ্যে ঢুকবে, বিক্রি করবে, এবং টাকা পয়সাগুলো কাকে বুঝাই দিবে? ক্রিয়েটরদেরকে বুঝাই দিবে। ঠিক আছে, এই সেকশনটা আমাদের তেমন একটা দরকার নাই, বিকজ এখানে বলা আছে 3 বছরের মধ্যে তাদেরকে কোর্টে যাওয়া লাগবে ট্রাস্ট ইন ব্যাংক্রাপসিকে, এবং ট্রাস্ট ইন ব্যাংক্রাপসি কোর্টে যাবে আন্ডার সেকশন 14। কিন্তু সেল অর্ডার দিবে কি দিবে না এই ক্ষেত্রে আমাদের জাজ সেকশন 15 আর অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে ইন্টেনশন, পারপাস, তারপরে হচ্ছে চাইল্ড, ক্রেডিটার্স, আদার ফ্যাক্টরস, এগুলা বিবেচনার কোনো সুযোগ নেই, বিকজ ট্রাস্টি ইন ব্যাংক্রাপসি সিচুয়েশনটা যেহেতু সিরিয়াস, একটা লোক দেউলিয়া হয়ে গেছে, এখানে ফ্যাক্টরস গুলা বলা আছে সেকশন 335A অফ ইনসলভেন্সি অ্যাক্ট 1986। এখানে বলতেছে যে কোর্ট কি সেল অর্ডার দিবে কি দিবে না, কি ধরনের অর্ডার দিবে, এটা কোর্ট দেখবে যে যেই অর্ডার দিলে ন্যায় বিচার হয়
এরকম একটা অর্ডার সে দিবে, যেটা ব্যাংকের ক্রেডিটরদের জন্য ভালো হবে এরকম একটা অর্ডার দিবে। all the circumstances of the case other than the needs of the bankrupt, কিন্তু কোর্ট ওই যে ব্যক্তি দেউলিয়া হয়েছে তার কোনো কথা শুনবে না, যে তুমি যেহেতু দেউলিয়া, তুমি যেহেতু ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছো, তোমার কথা শোনা হবে না, আমরা এই জিনিসগুলা দেখবো। ফ্যাক্টরস হবে হচ্ছে কন্ডাক্ট অফ দ্য স্পাউস, সেল অর্ডার দিলে এই যে বাকিরা যারা আছে কোওনার তাদের কি ক্ষতি হবে কিনা, অথবা তার যদি সিভিল পার্টনার থেকে থাকে তাদের কোনো ক্ষতি হবে কিনা। তারপরে কোর্ট দেখবে নিড অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অফ স্পাউস এন্ড সিভিল পার্টনার, এই যদি জমিটা বিক্রি হয়ে যায় তারা অন্য একটা জমিতে গিয়ে থাকার জন্য টাকা পয়সা আছে কিনা, চাকরি আছে কিনা, এবং বাচ্চাদের কি হবে, এইগুলা চিন্তা করে কোর্ট সেল অর্ডার দিতে পারে, নাও দিতে পারে। যদি কোর্ট এই ফ্যাক্টরস গুলো অ্যাপ্লাই করে, মানে কিন্তু ব্যাংকরাপ্ট বাদ দিয়ে কিন্তু ওর কোনো কথা শুনবে না, তাহলে কোর্ট 1 বছরের টাইম দিতে পারে। তাহলে where an application for sale is made within the first year of bankruptcy, court may grant the bankrupt a breathing space to the first year anniversary of the bankruptcy in order that he may sort out his financial affairs and make alternative living arrangements. কোর্ট বলে দিবে যে ঠিক আছে, যখন ট্রাস্ট ইন ব্যাংক্রাপসি হাতে 3 বছর সময় ছিল, তারা 1 বছরের মাথায় আসছে, তোমাকে আমরা যেদিন থেকে তুমি ব্যাংক্রাপ্ট ডিক্লেয়ার হয়েছে সেখান থেকে টাইম কাউন্ট হবে 1 বছর, তুমি দেখো যে অন্য থেকে টাকা পয়সা করতে পারো কিনা, তাহলে আমরা সেল অর্ডারটা দিব না। কারণ আমরা দেখতেছি সেল অর্ডার দিলে তোমার স্পাউস ক্ষতিগ্রস্ত হবে, চাইল্ড ক্ষতিগ্রস্ত হবে, তোমার সিভিল পার্টনার ক্ষতিগ্রস্ত হবে, তাদের থাকার জায়গা নাই, ভাড়া দেওয়ার অবস্থা নাই। আর যদি ব্যাংক নিজে থেকেই, ট্রাস্ট ইন ব্যাংক্রাপসি নিজে থেকে 1 বছরের বেশি দেরি করছে, তাহলে তো অলরেডি 1 বছর সময় কি হাতে পেয়েই গেছে অলরেডি ওই ব্যাংক্রাপ্ট দেউলিয়া লোকটা। তাহলে কোর্ট এখন বলবে যে দেখো এখন আর কিছু করার নাই, তোমাকে অলরেডি 1 বছরের তারা এমনি বোনাস পিরিয়ড, গ্রেস পিরিয়ড দিচ্ছে, তুমি তাও কিছু করতে পারো নাই। কোর্ট এজিউমস ইন্টারেস্ট অফ ক্রেডিটরস আউটওয়ে অল আদার কনসিডারেশনস। এখন আমরা সেল অর্ডারটা লিখে দিচ্ছি, জমিটা বিক্রি হয়ে যাবে আর টাকা পেয়ে যাবে হচ্ছে গিয়ে ট্রাস্ট ইন ব্যাংক্রাপসি, তাদের অংশটা নেওয়ার পর যদি অবশিষ্ট কিছু থাকে এটা বাকি জয়েন্ট টেনেন্সটা তোমরা পাবা, বা টেনেন্স ইন কমন তোমরা পাবা। তবে এই ক্ষেত্রেও কোর্ট কিছু এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে একটু দেরি করাইতে পারে। 1 বছর কিন্তু এমনি দেরি করাইতে পারে কোর্ট, বা 1 বছর অটো দেরি হয়। 1 বছর হয়তো ব্যাংকের সব প্রসেস করে যেতে 1 বছর লাগে, আর ব্যাংক তো জানেই যে কোর্ট 1 বছরের সময় দেয়, তাহলে 1 বছর পরে যাই, তাহলে আর মামলার খরচটা প্রথমে লাগলো না। ক্লিয়ার? তাহলে 1 বছরের পরে গেলে কোর্ট সচরাচর সেল অর্ডার দিয়ে দিবে, আনলেস কোর্ট দেখে যে ওই জমিটা বিক্রি করলে যে পার্সনরা জমির মধ্যে থাকে তাদের মধ্যে কেউ আছে হচ্ছে একদমই ইল অথবা ডিজেবল, যে তাদের ক্যান্সার পেশেন্ট, তারপরে হয়তো বা হতে পারে হচ্ছে গিয়ে তোমার মানে আদার কোনো ডিসেবিলিটি, হ্যাঁ, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, এরকম যদি হয় তাহলে কোর্ট এক্সটেন্ড করতে পারে। বাট কোর্ট কোনোভাবেই ওই ছোটখাটো ফ্যাক্টর আর দেখবে না, ইন্টেনশন, পারপাস, চাইল্ড, এগুলো কোর্ট দেখবে না। সিভিয়ার অসুস্থতা থাকলে 5-6 মাস, 2-3 মাসের এক্সটেনশন দিবে। বুঝে গেছে জিনিসটা? কারণ তুমি কি যে ধরো যে 200-300 লোক যারা হাহাকার করতেছে টাকার জন্য দেউলিয়া হওয়ার পর, তাদের কথা শুনবা নাকি না তুমি এই 2-3 জন যারা জমিতে থাকে তাদের কথা শুনবা? কোর্ট তো সবসময় ওই লোকদের কথা চিন্তা করবে। মানে একটা লোক যখন ব্যাংক্রাপ্ট হয়, তার কর্মচারী টাকা পাবে তার কাছ থেকে, মেশিন যারা দিছিল তারা টাকা পাবে, মানে আদার অনেক পিপল টাকা পাবে তার কাছ থেকে, তাদের কথাটা তো শুনতে হবে। ই ভ্যালি যখন দেউলিয়া হয়েছে তখন তো তুমি মানে ই ভ্যালি তার মালিক তার বাচ্চা কাচ্চার কথা শুনে তো লাভ হবে না। ই ভ্যালির তো হাজার হাজার কাস্টমারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা মালামাল দেয়নি, তাদের কথাটা শুনতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো জিনিসটা? এই জন্য কোর্ট এটা করে। কোর্ট যে ইনহিউম্যান তা কিন্তু না। ব্যাপারটা কি বুঝা গেছে? এবং হিউম্যান রাইটস এর সাথে এই লটার কোনো কনফ্লিক্ট নাই, এই কারণে যে আমি তো রাইট টু প্রপার্টি ডিনাই করতেছি না, আমি তো বলতেছি না যে এই লোকের রাইট টু প্রপার্টি ছিল না, তার তো রাইট টু প্রপার্টি আছে, এটা তো আমরা রিকগনাইজ করলাম, এবং তাকে সময় তো দিচ্ছি কয় বছরের? 1 বছরের। আর 1 বছর পরেও তো আমরা 2-3 মাস অনেক সময় এক্সটেন্ড করে দিই যদি সিভিয়ার কোনো ইলনেস বা কোনো কিছু থাকে।
এই হচ্ছে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। তাহলে নেক্সট ক্লাসে আমাদের, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। এসে সফট কপি করে দিন, ওই লাস্ট ইয়ার মনে হয় হার্ড কপি পাইনি নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের তাহলে একটা চ্যাপ্টার আল্লাহর রহমতে আমাদের আগে আগেই শেষ হয়ে গেল। আমরা যদি এইভাবে এই পেসে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের ইয়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, অগাস্টের মধ্যে।